আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে হচ্ছে আমার মহাকর্ষ অভিকর্ষ ওয়ান শট ভিডিওতে স্বাগতম। তো বেসিক্যালি হচ্ছে এই ভিডিওটাতে আমি না ভিডিও না, এটা বেসিক্যালি এই যে সিরিজটা আমরা করতেছি এটার মধ্যে হচ্ছে আমি সিকিউ এর জন্য একটা ভিডিও দিব, এমসিকিউ এর জন্য একটা ভিডিও দিব এবং ক খ এর জন্য পার্টিকুলারলি আলাদা একটা ভিডিও দিব। ঠিক আছে? সো এখানে দেখতে পারতেছো আমি বলে দিচ্ছি সকল টাইপ কভার করা হবে এখানে। ঠিক আছে? অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের সেটা হলো যে তোমরা নর্মালি হচ্ছে কি করো যে টাইপ ওয়াইজ করতে পছন্দ করো যে কোনো প্রবলেম, তাই না? তো আমি এখানে অ্যাকচুয়ালি না টাইপ ওয়াইজ করাবো আবার টাইপ ওয়াইজ করাবো না। যেমন ফর্মুলাগুলো হচ্ছে আমি তোমাকে টাইপ ওয়াইজ বুঝাই দিব কোনটা কখন ইউজ করবা। দেন দেন আমার যে কাজটা থাকবে সেটা হলো যে তোমাকে সিকিউগুলো প্র্যাকটিস করানো। সিকিউ যদি আমি টাইপ ওয়াইজ করাই তুমি পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি অনেকটা কনফিউশন ফিল করবা। ঠিক আছে? যে কানেক্ট করতে পারবে না যে কোনটা কোন কনসেপ্ট থেকে। তাই আমি আহ, যখন একটা করে সিকিউ করাবো ওটা কোন ফর্মুলাতে আছে সেইটা টেনে নিয়ে তোমাদের দেখাবো। ঠিক আছে? এভাবে করে করে আমরা সিকিউটা শেষ করব। তো তোমাদের কাছে আমি জাস্ট একটা জিনিসই চাবো, ঠিক যতক্ষণ ক্লাসটা করবা কিছু লেখার দরকার নেই, জাস্ট মন দিয়ে ক্লাসটা দেখো। ক্লাসটা একবার দেখা শেষ হয়ে গেলে দেন তুমি নোট খাতা খুলে যতগুলো সৃজনশীল প্র্যাকটিস করাইছি সবগুলো প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন সবগুলি তোমাদের কমন পড়বে। এই চ্যাপ্টার থেকে তো একটা পাবাই। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমার যে প্রথম যে কাজটা সেটা হলো যে আমি ফর্মুলাগুলো একটু এখানে আমি লিখে রাখছি, দেখা যাচ্ছে কিনা। এই ফর্মুলাগুলো হচ্ছে আমি এখানে পরিচিত করাবো। ঠিক আছে? সো দেখো, খুব বেসিক ফর্মুলা লিখছি, খুব ডিপ ফর্মুলা আমি লিখি নেই। ঠিক আছে? তো কারো যদি আসলে ডিপ কনসেপ্ট শেখার ইচ্ছা থাকে তাহলে আসলে এই ভিডিওটা না, এটা হচ্ছে তোমার এইচএসসি প্রিপারেশন হেল্প করবে, 90+ মার্ক পাওয়ার জন্য হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, দেখো এটা তো প্রথম যে ফর্মুলাটা, এটা আসলে কার ফর্মুলা বলো তো? এটা আমাদের কি ওই যে নিউটনস ল অফ গ্র্যাভিটি না? হ্যাঁ, এটা অলরেডি পড়ছো তোমরা, রাইট? নিউটনস ল অফ গ্র্যাভিটি বেসিক্যালি কি, এখানে হচ্ছে আমাদের দুইটা অবজেক্ট যদি থাকে, ধরো M1 এবং হচ্ছে কি বলতো আমাদের M2, তো তাদের মধ্যকার যে হচ্ছে আমাদের আকর্ষণ বল বা বিকর্ষণ বল যদি হয়, বেসিক্যালি গ্র্যাভিটিতে আকর্ষণ বলেই হয়, তো সেই আকর্ষণ বলের মানটা হচ্ছে আমি এটা দিয়ে নির্ণয় করতে পারি। তো সেখানে M1 আর M2 কি, এম ওয়ান হচ্ছে একটা বস্তুর ভর, M2 হচ্ছে আরেকটা বস্তুর ভর, আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। দেন আমি হচ্ছে এখানে তোমার ওই মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য যেটা আছে যেটাকে বলি, সেটা আমি এখানে লিখছি যে E=gm/r²। তো এই মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কি? মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ছিল যদি কোনোটা মহাকর্ষ ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্রের মধ্যে 1 কেজি ভরের একটা বস্তুকে রাখলে সেটা যেই মানে বল অনুভব করে সেই বলটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। সো এইটার ফর্মুলা হচ্ছে আমাদের লাগে, এটা হচ্ছে কি বলতো মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব জন্য কি ছিল বলতো? মহাকর্ষীয় বিভব ছিল যে অসীম হতে সমবেগে 1 কেজি ভরের একটা বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য সম্পাদন হয় সেই কাজটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষীয় বিভব। সো এটা আমাদের এখানে লেখা আছে। তারপর দেখো তো যে কোনো একটা অবজেক্ট, ধরো তোমার এম ভরের কারোর জন্য একটা ক্ষেত্র আছে, ধরো এখানে একটা এম ভর ছিল, তার জন্য ক্ষেত্র হচ্ছে এইটা। তো সেখানে যদি তুমি আরেকটা এম ভরের বস্তুকে ধর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করো, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করো, তাহলে কি তোমার একটা কাজ করা লাগবে না? সেই কাজটা কতটুকু? সেই কাজটা হচ্ছে W=gmm, তোমার ব্যাকেট হচ্ছে 1/r - 1/r + h। ঠিক আছে? দেখো এই যে ফর্মুলাগুলো দেখতেছো না, প্রথম চারটা বেশি ইম্পর্টেন্ট না এইচএসির জন্য, বাট মুখস্থ রাখবে, আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখান থেকে এই যে জি যেটা আছে, জি, এখানে জিটা কি? এখানে জি হচ্ছে কিন্তু আমাদের বলতো কোনো একটা গ্রহ যদি থাকে সেই গ্রহের অভিকর্ষ ত্বরণটা কত হবে সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে আনতে পারি। জি কি এখানে? জি হচ্ছে নর্মালি গ্র্যাভিটি কনস্ট্যান্ট যেটা যেটা আমাদের থাকে। এমটা কি? এম হচ্ছে সেই গ্রহের জন্য গ্রহের ভর, আর হচ্ছে সেই তোমার গ্রহের ব্যাসার্ধ। তারপর আসো, তারপর হচ্ছে আমরা যদি কোনো একটা গ্রহ থাকে সেই গ্রহের যদি ধরো এটা হচ্ছে পৃষ্ঠ, সেই পৃষ্ঠ থেকে তুমি যদি কোনো হাইটে চলে যাও, ধরো এটা একটা পাহাড়, এই পাহাড়ের উপর তুমি চলে গেছো, এটা হচ্ছে তোমার হাইট, সেইখানে তো অবশ্যই তোমার জি এর মান কিন্তু পরিবর্তন হবে। তাহলে সেই জি এর মানটা কত হবে সেটা আমরা ডিটারমিন করতে পারবো এই ফর্মুলা থেকে। সেটা হচ্ছে GH/G0 = R²/r+h²। সেখানে আর কি? সেই গ্রহের ব্যাসার্ধ, এইচ কি তুমি কতটুকু হাইটে নিছো সেইটা। পরবর্তীতে আসে হচ্ছে আমাদের তুমি যদি কোনো গভীরতায় নাও, ধরো তুমি পৃষ্ঠে ছিলা, এখন তুমি মাটি খুঁড়তে 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 নিচে চলে গেছো, ঠিক আছে, সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি বলো তো কি এখানে 1 - h/r। ঠিক আছে? G0 × 1 - h/r। এইচ হচ্ছে তুমি কতটুকু নিচে গেছো মাটির, আর জি0টা কি? জি0 হচ্ছে তোমার ভূমিতে। ঠিক আছে? ভূমিতে কতটুকু সেটা কথা আমাদের বলো তো। সেই জি0-এর ভ্যালু কিন্তু এটা আমরা জানি, তাই না? সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? আচ্ছা, তারপর
তারপর আসা হচ্ছে আমাদের যে এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আমাদের ধরো যে প্রথমে তো মুক্তিবেগের ফর্মুলা, তাই না? মুক্তিবেগ কী ছিল বলো তো? মুক্তিবেগ ছিল যে কোনো একটা গ্রহ থেকে ন্যূনতম কত বেগে একটা অবজেক্টকে নিক্ষেপ করলে সেটা আর ওই গ্রহে ফিরে আসবে না, সেটাকে আমরা বলি হচ্ছে মুক্তিবেগ, রাইট? আচ্ছা, আরও আমরা যদি দেখি যে এখানে এম কিন্তু কি সেই গ্রহের ভর, তাই না? আর কি বলতো? আর হচ্ছে সেই গ্রহের ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু রুট ওভার জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ। এইটা কি? এইটা কিন্তু হচ্ছে তোমার স্যাটেলাইটের যে যে কক্ষপথে থাকে সেই কক্ষপথে স্যাটেলাইটের ভেলোসিটি। ধরো যে এইটা হচ্ছে আমাদের গ্রহ, ঠিক আছে? সেই গ্রহের চারপাশে ধরো এইটা কি একটা কক্ষপথ, এখানে ধরো একটা আমাদের স্যাটেলাইট আছে, ঠিক আছে? ধরো এইটা ধরো একটা স্যাটেলাইট, তো স্যাটেলাইটটা এই গ্রহের পৃষ্ঠ থেকে ধরো এই যে উচ্চতায় আছে, তো তার জন্য সে কত বেগে মুভ করবে সেইটার ফর্মুলা হচ্ছে এইটা। তারপর হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু কত আর প্লাস এইচ, তাই না? আচ্ছা, সো এইখান থেকে তুমি কি করতে পারবা? এখান থেকে তুমি হচ্ছে বেসিক্যালি যে ওমেগাটা বের করতে পারবা যে কত কৌণিক বেগে ঘুরতেছে, রাইট? আচ্ছা, সাথে হচ্ছে তুমি এই ওমেগাটা যখন পেয়ে যাবা সেখান থেকে সেই গ্রহের পর্যায়কালটা কি ফর্মুলা থেকে বের করতে পারবা। সর্বশেষে আমাদের হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। এইটা কার ফর্মুলা ছিল? এটা কিন্তু ছিল হচ্ছে আমাদের কেপলারের তৃতীয় সূত্র, তাই না? যে তোমার একটা গ্রহের পর্যায়কালের বর্গ হচ্ছে সেই গ্রহ থেকে সূর্যের যে ন্যূনতম বা মানে তোমার গড় দূরত্ব যেটা হয় সেটার কিউবের প্রপোর্শনাল। এটা আমরা দেখবো আজকে দিন, তো এত ইম্পর্টেন্ট কিছু না, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, তো এগুলো জানলেই আমাদের হবে। তো এই ছিল আসলে ফর্মুলা, মানে বেসিক্যালি জাস্ট আমি একটু গোথ্রু করে গেছি আর কি। তোমরা নিজেরা যারা আগে তো পড়ছো এই চ্যাপ্টার, তাই না? সো সেটা জানো। যদি কেউ না পড়ে থাকো, জাস্ট আমি যেটা বলছি এই অনুসারে একটা বই থেকে মিলা মুখস্থ করে ফেলো, তারপর সিকিউ করলে ইনশাল্লাহ তুমি হচ্ছে সিকিউটা কি শেষ করতে পারবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কিন্তু আমাদের ফর্মুলা একটা ওভারভিউ করে ফেলছি, এখন হচ্ছে আমরা সিকিউ সলভ করব। চলো আমরা তাহলে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রথম যে আমাদের সিকিউটা, ঠিক আছে, সেইখানে আমাদের কী কী আছে আমরা এটাকে উদ্দীপকটা পড়ি, ঠিক আছে? উদ্দীপকটা পড়লে আমাদের জন্য বেটার। এখানে উদ্দীপকে বলা আছে যে একটি মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ ও ভর যথাক্রমে এত এবং এত। আচ্ছা, তারপর বলা আছে মহাকর্ষ ধ্রুবকের ভ্যালু দেওয়া আছে। একটি ধূমকেতুর আঘাতে মহাজাগতিক বস্তুটি 8টি সমানক্ষণে বিভক্ত হলো। মহাজাগতিক বস্তুর পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ নির্ণয় করো। ত্বরণ না, এটা হবে ত্বরণ নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা গ নাম্বারটা সলভ করি, রাইট? আচ্ছা, গ নাম্বারটা চলো আমরা এখান থেকে হচ্ছে গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারে কী বলছে? যে মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে এখানে, তো ব্যাসার্ধটা এখানে কত? আর। তার মানে লাস্টে যেটা আছে আমাদের এই যে এইটা যেটা আছে এটা হচ্ছে কি সেই বস্তুটার আর, রাইট? আচ্ছা, আর পরে যেটা আছে 4 × 10⁻⁴ কত 24 কেজি, সেটা হচ্ছে কি আমাদের বলতো এম। এখন বলছে যে এটা মানে মধ্যাকর্ষণজনিত ত্বরণ নির্ণয় করো। তা আমরা কি জানি আমাদের জি এর ফর্মুলা কি হয় বলো তো? জি এর ফর্মুলা হয় জি ইকুয়াল টু জি এম ডিভাইড বাই কি বলতো আর স্কোয়ার। তাহলে আমাদের এইটা বসাই দিলে হবে না, তাহলে এখানে আমরা জি কত বসাবো? জি বসাবো হচ্ছে যেটা দেওয়া হচ্ছে সেইটাই 6.657 10⁻⁻, আমি একটু নিচেই করি তাহলে ভালো মতো লেখা যাবে। এটা হচ্ছে 6.657 ইন্টু 10⁻⁻11 ইন্টু এম কত দেওয়া আছে 4 × 10⁻24, ঠিক আছে? আর নিচে কত দেওয়া বলো তো? আমাদের ব্যাসার্ধ হচ্ছে 3.2 × 10⁻6 হোল স্কোয়ার, তাই না? তো এইটা এখন তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করে ফেলবা। তো চলো এটা হচ্ছে আমি ক্যালকুলেট করি। 6.657 10⁻⁻11 ইন্টু হচ্ছে 4 × 10⁻24 ডিভাইড বাই হচ্ছে 3.2 10⁻6। কত আসছে? এটা একটু বেশি চলে আসছে কোনো একটা কারণে, এতই তো আসার কথা বেসিক্যালি, তাই না? হ্যাঁ, 26 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো রিজনটা কি? রিজনটা হচ্ছে যে এখানে তোমার আমাদের ব্যাসার্ধ কিন্তু অনেক কম, তাই না? ব্যাসার্ধ অনেক বেশি, তো এই জন্য মোটামুটি আমাদের এখানে জি এর ভ্যালুটা কত আসছে বলো তো? অনেক বেশি আসছে। তো এই ছিল আর কি তোমার এইটার গ নাম্বারটা, মহাজাগতিক বস্তুটির পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, পরে হচ্ছে আমরা স্লাইড হচ্ছে ঘ নাম্বারটা সলভ করবো, ঠিক আছে? আসো ঘ নাম্বার এখানে কি বলছে আমরা কোশ্চেনটা পড়ি যে প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুটির মুক্তিবেগের 1/8 হবে কিনা যাচাই করো। ওই যে মুক্তিবেগের ফর্মুলা মনে আছে কিনা? মুক্তিবেগের ফর্মুলা পড়াইছি না কিছুক্ষণ আগে? কি ছিল মুক্তিবেগের ফর্মুলা? ভি স্কেপ ভেলোসিটি √2gm ডিভাইড বাই
আর, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আগে দেখা লাগবে যে প্রতিটি খণ্ডের মুক্তিবেগ, মানে যে 8টা খণ্ড হয়ে গেছে, তাই না? একটা বস্তু ছিল, সেটা কি 1 2 3 4 5 6 7 8 করে 8টা খণ্ড হয়ে গেছে। তো প্রতিটা খণ্ডের যে মুক্তিবেগ, ধরো যে একটা বড় একটা অবজেক্ট ছিল, সেটা এরকম ভাগ হয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরকম কি হয়েছে বলো তো, 8টা খণ্ডে ভাগ হয়ে গেছে। তাহলে দেখো তো, এই বড়টার জন্য কি একটা মুক্তিবেগ থাকবে, আবার ছোটটা পার্টিকুলারলি একটার জন্য কি একটা মুক্তিবেগ থাকবে, এটার জন্য মুক্তিবেগ থাকবে, তাই না? তো আমরা কি করব, ছোটটার জন্য মুক্তিবেগ বের করব, আবার বড়টার জন্য মুক্তিবেগ বের করে সবগুলোকে কি করব, আমরা কম্পেয়ার করব। সো এটাই এখন হচ্ছে আমরা ট্রাই করব। সো মুক্তিবেগের ফর্মুলা ইউজ করবো আমরা এইটা। তো এখন আমাদের কাজ হচ্ছে আগে এটা দেখা যে যে 8টা খণ্ড হয়ে যায়, তাহলে পরিবর্তনশীল যে মাস, ছোটগুলার যে মাস, তাই না? এটা কাদের জন্য বলতো, ছোট অংশ যেটা ছোট, এটা কি বলতে, সেই ছোট অংশের জন্য মাস, সেটা কি হবে, বড় অংশের জন্য যে ভর, সেটা কত, 4 ইন্টু 10⁻24, আর নিচে কত, 8টা খণ্ডে ভাগ করব। তাহলে এটাতে কাটা যাবে, তাহলে কি থাকবে, 0.5 ইন্টু 10⁻24 কিলোগ্রাম, তাই না? আচ্ছা, এখন তোমার হচ্ছে কি কাজ করবো আমরা, ফার্স্টে প্রতিটি খণ্ডের মুক্তিবেগ, এটা আমরা আগে বের করব, ঠিক আছে? সো মুক্তিবেগ অফ ইচ, তাই না? সো সেটা ধরো আমরা আচ্ছা, আগে ধরো বড়টার জন্য আমরা বের করি, তো ভি যদি বের করি বড়টার জন্য, এটা কার জন্য বলো তো, সেই বড়টার জন্য সেটা কত হবে, 2 ইন্টু জি হচ্ছে কত, 6.657 ইন্টু 10⁻11 ইন্টু কত, বড়টার জন্য এম, বড়টার এম কত ছিল, 4 ইন্টু 10⁻24, ঠিক আছে? তো নিচে কত দিবা, নিচে হচ্ছে দিবা ব্যাসার্ধ আর কি, ঠিক আছে? ব্যাসার্ধ কত হবে বলতো আমাদের, 3.2 ইন্টু 10⁻6, ঠিক আছে? সো এইটা করে তুমি আগে কী করে বলো তো, বড়টার মুক্তিবেগ বের করে ফেলো। সো এটা কত, 2 ইন্টু 6.657 10⁻11 ইন্টু 4 ইন্টু 10⁻24, ঠিক আছে? আর নিচে কত, 3.2 10⁻6 কত আসছে আমাদের, যদি আমি করি তাহলে এটা আসছে 12.9 ইন্টু 10⁻3 মিটার পার সেকেন্ড। তো বেসিক্যালি বলতে গেলে 12.9 কিলোমিটার পার সেকেন্ড। ওই যে 10⁻3 আছে, এই জন্য কী হয়ে যাবে এটা বলো তো, কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমাদের কী কাজ বলো তো, পরবর্তীতে কাজ হচ্ছে যে প্রতিটা যে খণ্ড হয়েছে, প্রতিটা খণ্ডের জন্য বের করা। এখন তুমি দেখো প্রতিটা খণ্ডের জন্য কি হবে, ছোটোগুলো যেগুলো আছে সেইগুলোর জন্য ভি স্কেপ আমি প্রাইম দিই, তাই না? সেটা কত হবে, √2g m প্রাইম। শুধু এম প্রাইম দিলেও হবে না, এখানে আর প্রাইমও দিতে হবে। কারণ কি, ছোট যখন হয়ে গেছে তার কি তোমার ব্যাসার্ধটা কমে আসবে না? সেই ব্যাসার্ধ কমে আসলে সেই ব্যাসার্ধটা কত, সেটা আমাদের এখানে বের করা লাগবে। আচ্ছা, সো আমি কিন্তু অলরেডি এই যে ছোট যেটা ছিল তার জন্য কিন্তু আমি কি একটা ভর বের করে রাখছি। তাহলে এখন দেখো তো একটা জিনিস, যে আমি ব্যাসার্ধটা কীভাবে বের করবো, তাই না? ব্যাসার্ধ বের করার এখানে একটা সুন্দর ওয়ে হইল যে তুমি দেখো যে তোমার ভলিউম যেটা, বড়টার ভলিউম ভি বড়টার ভলিউম কি হবে, 8 ইন্টু স্মলটার ভলিউম না, 8টা ছোটটা মিলে কি হয়েছে, একটা বড়টা হয়েছে। তার মানে আমাদের কী হবে বলো তো, যে 8 অফ ভি, এই ভি কার জন্য বলো, এই ভি হচ্ছে ছোটটার জন্য, এই ভি কার জন্য, এটা হচ্ছে কি আমাদের বলো তো বড়টার জন্য। তাহলে বড়টা তো একটা গ্রহ কি একটা আমাদের গোলাকার হয়, তাহলে এটার জন্য আমরা বলতে পারবো আয়তন কত, 4/3 পাই আর কিউব। আর ছোটটার জন্য আমরা কি বলতে পারবো, ছোটটার জন্য বলতে পারবো অবভিয়াসলি 4/3 পাই স্মল বা আর প্রাইম কিউব, তাই না? এখন এখান থেকে দেখো তো 4/3 পাই কাটা, এখানে একটা 8 গুণ ছিল, তাই না? তাহলে আর ইকুয়াল টু হচ্ছে কিউবিক রুট অফ 8 আর কত, আর প্রাইম, তাই না? তাহলে এখান থেকে আর প্রাইমটা কি আসবে, 1/, কিউবিক রুট অফ 8 কত হয় তুমি বলো তো, 2 হওয়ার কথা, তাই না? সো এটা হচ্ছে আমাদের কত, 2। সো কিউবিক রুট অফ 8 হচ্ছে আমাদের 2, আর এখানে হচ্ছে আর তার মানে আর প্রাইম কি হয়ে গেছে আমাদের বলো তো, আগের আরের অর্ধেক হয়ে গেছে, রাইট? তাহলে আমরা এখান থেকে এখন সব কিছু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ভিই প্রাইম কত দিব, ভিই প্রাইম দিব 2 ইন্টু জি এর ভ্যালু অলরেডি কোশ্চেনে দেওয়া আছে, তাই বারবার লিখতেছি না, ওইটা হচ্ছে বসাই দিবা। দেওয়ার পর এম প্রাইম কত দেওয়া, এম প্রাইম দেওয়া হচ্ছে 0.5 10⁻24,
0.5 ইন্টু 10⁻⁴ কত 24, আর নিচে আর প্রাইম কত হাফ ইন্টু আর, তার মানে 0.5 আর আর কত ছিল 3.2 ইন্টু 10⁻⁶, ঠিক আছে। তাহলে 2 ইন্টু তোমার হচ্ছে 6.657 10⁻⁻11 ইন্টু হচ্ছে 0.5 10⁻24, ওকে। আর এখানে 0.5 ইন্টু 3.2 ইন্টু 10⁶, তাহলে কত আসছে আমাদের বলো তো? এটা আসছে 6 ভি স্কেপ অফ দ্য ছোট, ঠিক আছে, 6.45 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। সো এইখানে ভি স্কেপ ভেলোসিটি আসছে 6.45 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। বুঝছো কিনা কীভাবে ছোটোটা বের করছি আর কীভাবে বড়টার জন্য বের করছি? এখন আমাদের কী করতে হবে, চেক করতে হবে যেটা আমাদের 1/8 হয়েছে কিনা, তাই না? তা আসো এটা হচ্ছে আমরা এখন চেক করি। চেক কীভাবে করবা? তাহলে দেখো যে তোমার ওই ছোটোটাকে বড়টাকে ভাগ দিই, ভি ছোটোটা কত 6.45 আর বড়টা কত আসছে আমাদের 12.9, দেখো তো কত আসছে 6.45 আর নিচে হচ্ছে 12.9, 1/2 আসছে। তাহলে কত হলো এটা বলো তো? হাফ হয়েছে। তার মানে এটা আসলে কি 1/8 হয় নাই, এটা আমাদের কত হয়েছে, আমাদের অর্ধেক হয়ে গেছে, তাই না, প্রতিটা অংশে। তো তখন তুমি পরীক্ষায় লিখবা যে আসলে 1/8 হয় না, অর্ধেক হয়ে যায়। তো বুঝছো কিনা জিনিসটা? এই জিনিসটা কিন্তু ম্যাথ করা ছাড়াও খুব ইজিলি করা যেত। কীভাবে করা যেত দেখো, ভর হয়ে গেছে তোমার 8 গুণ, মানে 8 গুণ কমে গেছে, তাই না? তাহলে আর এইখান থেকে তোমার ইয়াটা যেটা ওই ব্যাসার্ধ যেটা সেটা কিন্তু তোমাদের ওই 8-এর কিউব আকারে কমবে। সো আলটিমেটলি আমাদের কি বলতো হাফই থাকবে, তাই না? একটু ব্রেন খাটালে তুমি বুঝতে পারবা। তো আমরা এত শর্টকাটে না যাই, যেহেতু আমাদের সৃজনশীল এটা, তাই মোটামুটি আমাদের এটা বড় করেই করা লাগবে। তো আশা করি কি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা আসো আমরা হচ্ছে পরেরটাই যাই। আচ্ছা পরের যে কোশ্চেনটা, ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো এখানে কি বলছে যে তোমার, আচ্ছা এই সবগুলো কিন্তু হচ্ছে তোমার কি বলতো বোর্ডে আসা কোশ্চেন, ঠিক আছে। সো এইগুলো যদি প্র্যাকটিস করো মোটামুটি তোমার দেখবা যে সবগুলো একদম বলতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আসো এখানে কি বলা আছে, 2 মিটার বাহু বিশিষ্ট ABCD বর্গক্ষেত্র কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা তো উক্ত বিন্দুতে 1 কেজি ভরের বস্তু রাখা আছে, ABC বিন্দুতে যথাক্রমে বস্তু দেওয়া আছে, তো ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে বলছে। ফাইন। আচ্ছা মহাকর্ষীয় বিভবের ফর্মুলাটা মনে আছে কিনা? কিছুক্ষণ আগেই পড়ছিলাম। মহাকর্ষীয় বিভব হচ্ছে -gm/r। মানে কি gm/r মানে হচ্ছে আমি যেই পৃষ্ঠ থেকে হচ্ছে কাউন্ট করতেছি আর কি, ওই সরি যেই অবজেক্টটার জন্য করতেছি সেটার জন্য হচ্ছে ভর হচ্ছে m, আর যেই ডিস্টেন্স আছে সেটা হচ্ছে কি বলতো আমাদের r। তো এখন দেখো এখানে 2 মিটার বাহু বিশিষ্ট একটা ABCD বর্গ আছে, কথাটা মাথায় রেখে বর্গ, কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে সেন্টার। আচ্ছা সব কিছু দেওয়া আছে, যে এ যেটা আছে আমি একটু লিখি আর কি, যে এ যে আছে এতে কতটুকু ভর আছে, এখানে এ বিন্দুতে আছে হচ্ছে আমাদের 4 কিলোগ্রাম, বি বিন্দুতে আছে হচ্ছে কত কিলোগ্রাম, বি বিন্দুতে দেওয়া আছে আবার 4 কিলোগ্রাম, সি বিন্দুতে কত দেওয়া 2 কিলোগ্রাম, অ্যান্ড ডি বিন্দুতে দেওয়া কি বলতো আমাদের 2 কিলোগ্রাম, ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে কি বের করা লাগবে, যে সি বিন্দু যে আছে তোমার, সি বিন্দুতে ইয়াটা বের করতে হবে, মহাকর্ষীয় বিভবটা বের করা লাগবে। এখন দেখো খুবই ইজি ম্যাথ এটা আসলে, দেখো যে যদি বের করতে হয়, এটা কিন্তু কি একটা বলতো, এটা কিন্তু একটা আমাদের স্কেলার রাশি। এই যে ইয়াটা যে ছিল, এই যে বিভবটা যে আমরা বের করি, এটা আমাদের কি বলতো, এটা কিন্তু একটা স্কেলার রাশি, স্কেলার। তো ভাইয়া স্কেলার হওয়াতে আমার কি সুবিধা হলো, দেখো ভেক্টর যদি হয়, ভেক্টর রাশি কিন্তু সরাসরি যোগ করা যায় না, কিন্তু স্কেলার রাশি কিন্তু সরাসরি যোগ করা যায়। তাহলে আমরা এখানে কিভাবে এটা অ্যাপ্লাই করব, যে এই বিন্দুতে বিভবটা বের করব ভি অফ এ, বি বিন্দুতে বের করব ভি অফ বি, সি বিন্দুতে বের করব ভি অফ সি, ডি বিন্দুতে বের করব ভি অফ ডি। পরে সবগুলো জাস্ট বীজগণিতের মতো যোগ করে দেবো, যোগ করে দিয়ে দিলে কি বলতো আমাদের টোটাল যে নিটটা সেটা চলে আসবে। এখানে একটা হচ্ছে আমাদের মানে বাধা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু আসলে এই ডিস্টেন্সটা জানি না। এটা কি জানো, এটা আমাদের আর হবে না, সেই ডিস্টেন্সটা কিন্তু জানি না, কিন্তু ডিস্টেন্সটা জানা কিন্তু অনেকটা ইজি। কীভাবে ইজি দেখো, একটা বর্গক্ষেত্রের এইটা তো কর্ণ হবে, এই যে এইটা আমাদের কর্ণ হবে না, কর্ণের অর্ধেক কি এখানে আর না, তার মানে আমরা এখানে আরটা কি বলতে পারবো, আর হচ্ছে বেসিক্যালি কর্ণ ডিভাইড বাই 2। আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণ যেন কি ছিল, কর্ণের দৈর্ঘ্য √12 না, √12, কর্ণের দৈর্ঘ্য ছিল √12। এখানে এলটা কি বাহুর দৈর্ঘ্য, যেটা এখানে কত বলা আছে আমাদের 2 মিটার, তার এখানে কর্ণের দৈর্ঘ্য হবে তোমার 2√2 ডিভাইড বাই 2, আর তাহলে হচ্ছে কি শুধু √2
মিটার। তাহলে দেখো তো এখানে এখানে যে দূরত্বটা সেন্টার থেকে প্রত্যেকটা বিন্দু যে আছে ভর আছে, প্রত্যেকটা বিন্দুতে যে ভর আছে সেগুলো দূরত্ব কত আমাদের বলো তো, √2 মিটার করে। তাহলে আমরা এখন এখানে কি করব বলো তো, এখানে হচ্ছে আমরা মহাকর্ষীয় বিভবটা বের করবো ও বিন্দুতে। তাহলে ভি অফ ও সেটা কি হবে, ভি অফ এ প্লাস ভি অফ বি প্লাস ভি অফ সি প্লাস কত ভি অফ ডি। বুঝছো এটা কেন করতে পারছি, এই যে এখানে বলে দিছিলাম না এটা হবে স্কেলার, ঠিক কি আমরা এই জন্য এটা করতে পারছি। এখন হচ্ছে আমাদের ভি অফ এ বের করা লাগে। ভি অফ এটা কী হবে বলো তো, মাইনাস জি এম অফ এ আর আর ডিস্টেন্স, আবার কি মাইনাস জি এম অফ বি, এটা বি এর জন্য আর ডিস্টেন্স, আর কিন্তু সবার জন্য সেম যেহেতু এটা বর্গ, তাই না। আবার সি এর জন্য মাইনাস জি এম অফ সি, আবার কি বলো তো আর ডিস্টেন্স, মাইনাস জি এম অফ ডি, এটা কিন্তু আর ডিস্টেন্স। এখন দেখো এখানে আমরা ক্যালকুলেশন করতে যাব না, জি আর কি কমন যায় না, দেখো তো এই যে এখানে জি এখানে আর, এখানে জি এখানে আর, এখানে জি এখানে আর, এখানে জি এখানে আর কমন যাবে। তাহলে যদি হচ্ছে আমরা এখান থেকে মাইনাস জি বাই আর কমন নিয়ে নিই, তাহলে সেটা হবে হচ্ছে এম এ প্লাস কি বলো তো আমাদের এম বি প্লাস কি এম সি প্লাস কি এম ডি। এখন হচ্ছে তুমি সবগুলোকে এখানে বলো তো ভ্যালু বসাই দিবে। ভ্যালু বসাই দিলে আমাদের কি আসবে, জি এর ভ্যালু বলা আছে মাইনাস জি হচ্ছে 6.673 10⁻, কত আমাদের -11। আর নিচে আর কত দেওয়া, আর কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, এই যে এইখানে বের করছি দেখছো কিনা, √2। তাহলে আট এখানে বসাই দেবো √2 ইন্টু হচ্ছে এম অফ এ। এম অফ এ কত বলো তো, এম অফ এ হচ্ছে আমাদের 4, এম অফ বি কত, এম অফ বিও হচ্ছে 4 + 2 এইটা এখন ক্যালকুলেশন করলে যত আসবে সেইটা, ঠিক আছে। তো 6.673 10⁻11 ডিভাইড হচ্ছে √2 ইন্টু হচ্ছে কত আমাদের 4 + 4 + 2 + 2 কত আসে বলো, আসে হচ্ছে -5.66 ইন্টু 10⁻10 জুল পার কেজি। সো এইটা কি ছিল বলো তো আমাদের, যে ওই ইয়াটা বেসিক্যালি যে ও বিন্দুতে মহাকর্ষীয় বিভবটা, এইটা ক্লিয়ার কিনা বলো, এটা এখন পারবা কিনা, এটা পারা উচিত। এটা কিন্তু পরীক্ষা আসে যে এই যে এটা বর্গ দিয়ে দেয়, তারপর এটা ত্রিভুজ দিয়ে বলে এই পয়েন্টে বের করো, তাহলে এই টাইপটা ভালো মতো প্র্যাকটিস করে যাবা, এটা আসবেই, ঠিক আছে। আচ্ছা আসো আমরা পরের স্লাইডে যাই, যে ঘ নাম্বারটা কী বলছে এখানে। ঘ কী বলছে বলো তো, যে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা এইটা দেখি, আমরা তো এটা আমরা করবো সৃজনশীলটা, বাট আগে দেখি আমরা মুখে মুখে বুঝি কিনা। মাঝে মাঝে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ থেকে থিওরিটিক্যালি আগে বোঝাটা বেটার, যে এটা অ্যান্সারটা কী হবে, তাহলে আমি গুছাই করতে পারবো অ্যান্সারটা। তুমি একটা চিন্তা করো, একটা বস্তু স্থির থাকবে নাকি সেটা ডিপেন্ড করে কার উপর, তার উপর লব্ধি বল যদি 0 হয়, তাই না। একটা বস্তু কখন স্থির থাকে, যখন তার উপর কী হয় বলো তো, লব্ধি বল 0 হয়। এখন লব্ধি বল 0 হবে সেইটা আমাদের ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। আমরা আগে দেখি আমরা বুঝি কিনা। ধরো এখানে যদি একটা বস্তু আমি রাখি, তাহলে এখানে তো 4 কেজি ভরের একটা বস্তু ছিল, তাই না। তো 4 কেজি ভরের বস্তুটা এই বেচারাকে কি করবে, তো এখানে কত কেজি ভরের বস্তু ছিল আরেকবার লিখি, এখানে 4 ছিল, এখানেও 4 ছিল, তাই না। এখানে 2 ছিল, এখানে কি ছিল বলতো আমাদের 2 ছিল। এখন কি করবে দেখো তো, এই 4 কেজি বলের বস্তুটা এটার বিকর্ষণ করবে কোন দিকে, আকর্ষণ করবে কোন দিকে, আকর্ষণ করবে এইদিকে আকর্ষণ করবে। আবার এই 4 কেজিটা এটাকে এইদিকে আকর্ষণ করবে, যার ফলে আমাদের কি হবে, এই দুইটা আকর্ষণের কারণে একটা লব্ধি বল কিন্তু আমাদের উপরের দিকে কাজ করবে, তাই না। আবার এই 2 কেজি বলটাকে এটাকে এদিকে আকর্ষণ করবে, এই 2 কেজি বলটাকে এটাকে এদিকে আকর্ষণ করবে, যার কারণে এদের দুইটার একটা লব্ধি বল নিচের দিকে কাজ করবে, তাই না। তাহলে দেখো তো অবশ্যই কি 4 কেজির জন্য যে লব্ধি বল হবে সেইটা যদি এফ হয়, 2 কেজির জন্য যে লব্ধি বল হবে সেটা এফ প্রাইম হয়, বোঝাই যাচ্ছে 4 কেজিটা কি 2 কেজি থেকে বড়, তাহলে কি এফটা কি এফ প্রাইম থেকে বড় হবে না। যদি এফটা এফ প্রাইম থেকে বড় হয়, দ্যাট মিনস আমাদের বস্তুটা কখনোই কি স্থির থাকবে না। তো এটা হচ্ছে এখন কি আমরা বলতো ম্যাথমেটিক্যালি করবো, ঠিক আছে। আচ্ছা আসো এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি করি, ঠিক আছে, ওকে। সো প্রথম ম্যাথমেটিক্যাল হচ্ছে আমরা যেভাবে করবো, আমরা লিখবো যে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে না, কত কেজি, 1 কেজি ভরের বস্তু রাখছে ও বিন্দুতে। আচ্ছা ও বিন্দুতে এতে বিদ্যমান 4 কেজি ভরের জন্য
বল এফ এ, ঠিক আছে। তো এখানে এফ এটা কি হবে, এফ এটা হবে বেসিক্যালি তোমার জি এম, এম কত 4 কেজি, আর এখানে আছে 1 কেজি, ডিভাইড বাই হচ্ছে কি আমাদের মতো আর, আরটা কিন্তু আমরা গত নাম্বার থেকে আমরা কত পেয়েছিলাম বলতো √2, তাই না, √2, তা √2 স্কোয়ার, √2 স্কোয়ার, ওই যে নিউটনের গ্র্যাভিটির সূত্র, তাহলে 4g ডিভাইড বাই কত আমাদের 2, তা সুন্দর মতো এটা লেখা যায় কি 2g, ঠিক আছে, 2g কি নিউটন, 2g নিউটন, ইন্ডিয়ানরা হলে কী বলতো নিউটন, তাই না। সো ইন্ডিয়ারা যেমন ডাউনলোডকে কী বলে ডাউনলোড, সো তারা হলে নিউটনকে বলতে কি নিউটন, তা আমিও বলি এখানে এফ এ কত বলতো আমাদের 2g নিউটন। ওকে, এখন আবার সেমভাবে ও বিন্দুতে বিতে বিদ্যমান, কার জন্য বিতে বিদ্যমান চার্জের জন্য এফ বি কত হবে, এফ বি হবে সেম জি, এই বিতে যে আছে সে ওতে যে ফোর্সটা দিবে, তাই না, তাহলে জি ইন্টু বিতে বিদ্যমান চার্জ 4 আর 1, সেটা কত হবে আবার √2 স্কোয়ার, সেটা কিন্তু আগের মতো কত আসবে 2g নিউটন আসবে, তাই না। এখন আমরা এখানে ডিরেকশনগুলো দেখি কি হয়, দেখো তো এই যে এই বিন্দু থেকে বস্তুটা কি এদিক বরাবর আকর্ষণ করবে না, আবার হচ্ছে বি বিন্দু থেকে এদিক বরাবর আকর্ষণ করবে না, তো বর্গের কর্ণ কি থাকে লম্ব থাকে নাকি, তো যদি লম্ব হয় এটা যদি লম্ব হয় তাহলে কি মাঝখান বরাবর যাবে না ফোর্সটা, তো এটাকে তুমি F1 ধরো, তাহলে এখানে বেসিক্যালি আমাদের F1 যেটা সেটা কত হবে আমাদের, আমাদের এখানে F1 সেটা হবে আমাদের বলতো কি √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, কোন ফর্মুলা থেকে আসছে, ভেক্টর লব্ধি ফর্মুলা থেকে আসছে। ভেক্টর লব্ধির কথা মনে আছে, দুইটা বল বা দুইটা ভেক্টর যখন পরস্পর আলফা অ্যাঙ্গেলে কাজ করে কি হয়, তাদের লব্ধি হয় √P স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা, তো এখানে কজ আলফাটা কত 90, তার মানে 2PQ টার্মটা বাদ হয়ে যাবে, কজ 90 ভ্যালু হচ্ছে কি আমাদের 0, তার মানে জাস্ট কি আমাদের এইটা থাকবে। তাহলে আচ্ছা দেখো আবার, তাহলে এই দুইটাই মোটামুটি সেম, √2g, তাহলে এইটা হবে কত তোমার 4g স্কোয়ার প্লাস 4g স্কোয়ার, তাহলে এইটা আসলে আসবে √2, তাই না, আর হচ্ছে 2g, ওকে, এত নিউটন, তাহলে সুন্দর মতো লিখলে 2√2g, ঠিক আছে। সো আচ্ছা গেলো এটা, তো এত কি নিউটন। এখন আসো, এখন হচ্ছে আমার ওই ইয়াটা বের করার পালা, যে এই ডি এর জন্য কত, তাহলে আমি এখন ডি এর জন্য সি এর জন্য আবার বের করে ফেলি এফ অফ সি কত হবে আমাদের তোমার জি অফ হচ্ছে জি আর সাথে হচ্ছে সি এর ম্যাস, সেটা হচ্ছে 2 × 1, ওই যে 1 কেজি ভরের বস্তু এখানে ছিল, আর ডিস্টেন্সটা তো আসলে √2ই থাকবে, এটা তো আসলে কোনো চেঞ্জ হবে না আমাদের, তো এটা হবে আমাদের 2, ঠিক আছে। তাহলে এখন এইটা কত আসবে আমাদের শুধু জি, তাহলে বোঝাই যাচ্ছে ডি বিন্দুর জন্য কি সেম হবে না এফ অফ ডি, কারণ যেহেতু সেম সেম সব কিছু, রাইট। আচ্ছা তাহলে এখানে চিন্তা করো তো যে তোমার যে ইয়াটা আছে সি যেটা আছে, সিটা হচ্ছে এইদিকে, ডিটা হচ্ছে এইদিকে, তাহলে সেমভাবে এদের লোভ দিকে এদিক বড় কাজ করবে F2, তাহলে যদি F2 এই দিক বরাবর কাজ করে তাহলে আমরা বলতে পারবো যে F2টা আমাদের কি হবে √F অফ সি স্কোয়ার প্লাস কত F অফ ডি স্কোয়ার, তাহলে F অফ সি যে স্কোয়ার আছে, F অফ সি স্কোয়ার মানে কত আমাদের জি স্কোয়ার, তাহলে √, কত আমাদের বলো তো জি স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এটা হবে √2g। এতটুকু ক্লিয়ার কিনা সকলের, এতটুকু ক্লিয়ার। আচ্ছা যদি এতটুকু ক্লিয়ার হয় তারপর আমাদের কাজ হচ্ছে যে তোমার দেখো নিটটা বের করা, তাহলে দেখো তো F1 উপরের দিকে আর F2 কি নিচের দিকে, তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে এদের লব্ধিটা বের করা, ঠিক আছে। তাহলে আমি এখানে সুন্দর করে লিখি যে এফ নিট সেটা কত হবে আমাদের F1 মাইনাস F2, তাই না, একটা উপর একটা নিচে, তো নিচেরটা নেগেটিভ আর উপরেরটাকে আমাদের পজিটিভ, তাহলে এখান থেকে F1 কত 2√2g মাইনাস কত √2g, ঠিক আছে। তাহলে এটার কি একটা আমাদের ভ্যালু থাকবে, তাই না, তো এটা ভ্যালুটা কত, আমি যদি এখানে একটু টান দিয়ে এখানে বসাই দিই তাহলে এফ নিট সেটা আমাদের কত আসবে 2√2g, আর কত আমাদের তো √2g, তাহলে কি শুধু √2g থাকবে, তাই না, তাই তো নাকি। তাহলে আমাদের এটার ভ্যালু কত আসতেছে √2 ইন্টু জি, জি এর ভ্যালু তো এখানেই থাকবে, ওকে 7, তাহলে কত আসতেছে আমাদের আলটিমেটলি এটা আসতেছে 9.43 × 10⁻⁻11 নিউটন,
দেন আমরা কোশ্চেনে বলবো যে অ্যাজ হচ্ছে আমাদের এখানে ওই লব্ধিবটা জিরো না, সেহেতু আমাদের কি বলতো এখানে বস্তুটা স্থির থাকবে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? নো। ঠিক আছে, নেগেটিভ থাকবে না। ওকে, তো আশা করি কি তোমরা এখানে সৃজনশীলটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের কোশ্চেনে মার্চ করি। আর অবভিয়াসলি কেউ যদি কোনো কোশ্চেন না বোঝো, ফিল ফ্রি টু আস্ক। তোমরা যদি আস্ক করো, যদি আমার যদি মনে হয় যে ভাই লাইভ ক্লাস নিয়ে এসে হচ্ছে বোঝানো দরকার, আই উইল টেক দ্যাট। ওকে, আমি লাইভ ক্লাস নিয়ে এসে বোঝাবো, বাট তুমি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা অ্যান্ড প্র্যাকটিস করে দেখাবা যে এইগুলো করছো। কই দেখাবা? গ্রুপে আপলোড করতে পারো, ভাই আমি এইভাবে এইভাবে প্র্যাকটিস করছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইটা এখানে কি বলছে মনে হচ্ছে সুন্দর কোশ্চেন হবে। আসলে কোশ্চেনটা পড়ি। একদল বিজ্ঞানী, ঠিক আছে, একদল বিজ্ঞানী বলতে কিন্তু আমরা যে এফস্টেন ফাইলের হকিং বোঝায়নি। ঠিক আছে, যে কোনো ধরো একটা নর্মাল কোনো বিজ্ঞানী আর কি। একদল বিজ্ঞানী 100 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে, তো এইটা খুবই আমাদের মার্ক করার বিষয়। 1000 কেজি, তো এটাকে দাও 1000 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে 3.6 ইন্টু এত উপরে উঠিয়ে এত রৈখিক বেগ প্রদান করে চাঁদ সদৃশ উপগ্রহে পরিণত করার চেষ্টা করলো। পৃথিবীর ভর ও চাঁদের ব্যাসার্ধ ও ভর ও ব্যাসার্ধে যথাক্রমে 81 ও 16 গুণ। পৃথিবী হতে চাঁদের দূরত্ব দেওয়া আছে এখানে 3 × 10⁵ কিলোমিটার। পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ এত। আচ্ছা আচ্ছা, এখন এখানে একটা কথা বলছি, পৃথিবী ও আচ্ছা, তো এইটা বুঝছো কিনা আসলে জিনিসটা? প্রথম পার্টটা হচ্ছে একটা স্যাটেলাইট বানাইতে চাইছে, সেই স্যাটেলাইটটাকে কী করছে, একটা হাইটে উঠাইছে। যে আমরা এইচের কথা বলছিলাম না, সেই এইচটা হচ্ছে এইটা, বুঝছো? সেই এইচটা হচ্ছে এইটা। উঠিয়ে কতটুকু ভেলোসিটি দিছে আমাদের এখানে? মোটামুটি একটা কি আমাদের বলতো একটা ভেলোসিটি দিছে। তো এটা হচ্ছে কি আমাদের এখানে ভি। বেগ প্রদান করা চাঁদ সদৃশ উপগ্রহে পরিণত করার চেষ্টা করলো। এখন এই চাঁদ সদৃশ উপগ্রহে পরিণত হবে কিনা, এইটার কন্ডিশনটা হলো যেই ভেলোসিটি দিবা এটা স্কোয়ার হওয়া লাগবে স্কেপ ভেলোসিটি স্কোয়ারের ডাবল। মনে করো পৃথিবী আছে, পৃথিবীর স্কেপ ভেলোসিটি কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তুমি যদি 11.2 কিলোমিটার স্কোয়ার ডিভাইড বাই 2 যে ভ্যালুটা আসবে, সেইটার ইকুয়াল যদি কোনোটা বেগ দাও, মানে সেটা ওই বেগটা যদি স্কোয়ার করে ইকুয়াল আসে, বেসিক্যালি ভি স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার বাই 2, এই কন্ডিশন যদি মানে ভি কি, তুমি ওই উপগ্রহকে বা বস্তুটাকে যেই বেগে মারতেছো আর ভিই কি যে গ্রহ থেকে মারতেছো, যদি দুইটা ইকুয়াল আসে তাহলে কি সে বলতো চাঁদ সদৃশ উপগ্রহে পরিণত হবে। এই কন্ডিশনটা কই পাবা? বইয়ে সুন্দর মতো প্যারা করে দেওয়া আছে, সেখান থেকে পড়ে ফেলো। বেসিক্যালি এইচএসসিতে চাঁদ সদৃশই করতে বলবে, এর বাইরে দিবে না, কখনোই দিবে না। তা আমি এই জন্য বেসিক্যালি চাঁদ সদৃশটার কন্ডিশনটা এখানে পার্টিকুলারলি লিখে দিছি, মুখস্থ রাখবা হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে আবার কি বলছে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, চাঁদের ভর ও ব্যাসার্ধ 81 ও 16 গুণ। আচ্ছা, ভর মানে পৃথিবীর ভর আর চাঁদের ভরের রেশিও, পৃথিবীর ব্যাসার্ধ ও চাঁদের ব্যাসার্ধের রেশিও দেওয়া আছে, পৃথিবী হতে চাঁদের দূরত্ব দেওয়া, তাই না? আচ্ছা, তো এখন বলছে যে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সমান হবে, তাই না? তো আমরা এখানে কি করি, একটু সুন্দর করে ড্র করি, তাই না? পৃথিবী, এই যে পৃথিবী ড্র করলাম, মাই আর্থ, যেখানে সারাদিন যুদ্ধ হয়, তাই না? এখন আমরা চাঁদ আঁকবো। চাঁদটা কীভাবে আঁকা যায় বলো তো দেখি? এটা ছোটোখাটো হবে, এই যে ধরো এই যে এরকম, এটা হচ্ছে মুন, তাই না? লুকিং লাইক এ মুন। ওকে, এইটার মাঝখানে একটা ডিস্টেন্স, ধরো যে ডিস্টেন্সটা আমি দেই, এই কালার দিয়ে দিলাম, তো এটা কি বলতো আমাদের? এটা হচ্ছে কি সেই ডিস্টেন্স। কন্ডিশনে কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সমান হবে? তো আমি এই ডিস্টেন্সটা কত জানি বলো? এই ডিস্টেন্সটা যদি আমি সলভ করি, এখানে সলভ করতে চাই, তো ডিস্টেন্সটা লাগবে। ডিস্টেন্সটা কত বলা আছে? 3 × 10⁵ কিলোমিটার। তার মানে 3 × 10⁵ কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, তাই না? পৃথিবীর ম্যাচটা সব কিছু আমাদের এখানে বলা আছে। ওকে, মহাকর্ষীয় প্রাবল্য সমান হবে। তো আমরা ধরবো যে পৃথিবী থেকে, এই যে পৃথিবী থেকে এক্স কিলোমিটার কোনো একটা পয়েন্টে বা এক্স মিটার বিন্দুতে, এই যে এইখানে কি হবে? প্রাবল্য সমান হবে। তাহলে আমরা লিখব যে ধরি পৃথিবী হতে এক্স মিটার দূরত্বে কি হবে? প্রাবল্য সমান হবে। ঠিক আছে, ওকে। তো এইটা ধরো পৃথিবীর মাস হচ্ছে এম আর মুনের মাস হচ্ছে এম। যদি এটা হয় তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন প্রাবল্য সমান মানে কি? ওই পয়েন্টে পৃথিবীর জন্য যে ই হবে আর চাঁদের জন্য যে ই হবে, দুইটা আমাদের কি হবে বলো তো? ইকুয়াল হবে। তার মানে আমরা এখানে এখন কি করব? ই অফ আর্থ ইকুয়াল টু ই অফ মুন। তো ই অফ আর্থ এই পয়েন্টে কি হবে? জি ম্যাস অফ আর্থ, ঠিক আছে? ম্যাস অফ আর্থ আমরা
এটাকে ম্যাস অফ আর্থ ধরো, এটাকে মুন ধরো আর কি, ঠিক আছে, ম্যাস অফ মুন, এটাকে ধরো, ঠিক আছে। তো GME ম্যাস অফ আর্থ এখানে কি বলো তো, এই যে এই ডিস্টেন্সটা, এখন আমি আসলে যে ডিস্টেন্সটাতে ধরছি, ঠিক আছে, তোমার পৃথিবীর হতে চাঁদের দূরত্ব, এটা কিন্তু আসলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া, তাহলে আমি এক্সটা কি বলো তো, এই যে এক্সটা ধরছি কিন্তু এই যে সেন্টার টু সেন্টার, ঠিক আছে, সেন্টার টু সেন্টার, এটা একটু মাথায় রেখো। অনেকে এখানে ব্যাসার্ধ যোগ করতে যাবা, দরকার নেই, বিকজ এখানে ডিস্টেন্সটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া, এই জন্য হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে সেন্টার থেকে ডিস্টেন্স কত, এক্স, তাহলে এক্স স্কোয়ার। তারপর তারপর কি হবে, এখানে জি, তাই না, জি যদি আমি রাখি, তারপর এখানে কত আসবে, এম অফ এম ডিভাইড বাই হচ্ছে, এইটা কত হবে ব্রো বলো তো, এটা কি 3 ইন্টু, দেখো 10⁻⁵ কিলোমিটার, এটার সাথে আরও 10⁻³ যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে 10⁸ মিটার আসবে, সো সেই কাজটা করা লাগবে। তাহলে এটা কত হবে, 3 ইন্টু 10⁸ মাইনাস এক্স, তাহলে 3 ইন্টু 10⁻8 মাইনাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো আমাদের এখানে কি একটা কন্ডিশন ছিল, কি কন্ডিশন বলো তো, যে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, দ্যাট মিন্স mass of earth is equal to 81 times of mass of moon। এটাতে কোনো সমস্যা আছে কিনা, এটাতে কোনো সমস্যা থাকার উচিত না। আচ্ছা, তারপর তারপর হচ্ছে এখন আমাদের ওই জি জি এখানে ক্যান্সেল আউট, তাহলে ম্যাস অফ আর্থ কি হবে, 21 mm, তাই না। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এইখানে যে এক্স স্কোয়ার আর এম অফ এম ম্যাস, সেটা হবে শুধু এম অফ এম, তাই না। আর নিচে হচ্ছে 3 ইন্টু 10⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা এখন যাও, গেলে দেখো তো এম অফ এম অ্যান্ড এম অফ এম কি আমাদের বলো তো ক্যান্সেল আউট, তাই না। যদি ক্যান্সেল আউট হয় তাহলে কি থাকে আমাদের, ওই 81/x² আর 1/8, তাহলে এক্স স্কোয়ারকে আমি এটার উপরে পাঠিয়ে দিব, ঠিক আছে। তাহলে কি হবে, 81 ইকুয়াল টু কি বলো তো, এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 3 ইন্টু 10⁸ মাইনাস কি এক্স হোল স্কোয়ার, তাই না। এখন কি করা লাগবে, বোথ সাইডকে রুট ওভার করবো, যেন কি এখান থেকে ইয়াটা চলে যায়, ওই যে তোমার রুটটা স্কোয়ারটা যেন চলে যায়। তাহলে 81 করলে 9, আর এখানে আছে এক্স ডিভাইড বাই কত, 3 ইন্টু 10⁸ মাইনাস এক্স। তো এখন 3 নং 27, 27 ইন্টু 10⁸ মাইনাস 9x ইকুয়াল টু এক্স। যদি করো তাহলে এখানে 9x আছে, এটার পাশে গেলে আমাদের কী হবে বলো তো, 10x, তাহলে এটা হবে 10x ইকুয়াল টু 27 ইন্টু 10⁸। তো এক্স ইকুয়াল টু কী হবে বলো তো, এক্স ইকুয়াল টু 27 ইন্টু 10⁻7 মিটার, ঠিক আছে। কারণ যে 10 আর 10 আটে কাটা, 27 ইন্টু 10⁻7, তাহলে আমি সুন্দর করে লিখি, তাহলে এখানে এক্সের ভ্যালু কত আসছে, এটা বক্স করে যদি লিখি, এক্সের ভ্যালু আসছে 27 ইন্টু 10⁻7 মিটার। কিলোমিটার নিলে কত আসবে, 27 ইন্টু 10⁻4 কিলোমিটার। তাহলে এই ছিল কি তোমার বলো তো ম্যাথ। এখন এখানে আসলে তোমার ওই আদার্স তোমার মতামত থাকতে পারে, ঠিক আছে। কি কি মতামত থাকতে পারে ভাই, আপনার মানে কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না। ভাই আপনি তো আসলে চাঁদের ব্যাসার্ধ বের করতে পারতেন, পৃথিবীর ব্যাসার্ধ বের করতে পারতেন, পরবর্তীতে ওই ব্যাসার্ধকে এটার সাথে অ্যাড করতেন, ওইটার ব্যাসার্ধকে এটার সাথে অ্যাড করতেন, করে টোটাল ডিস্টেন্স আসতো সেটাতে কাউন্ট করতেন। বাট আমি এখানে দেখলাম সরাসরি দেওয়া আছে পৃথিবী হতে চাঁদের দূরত্ব এত, তা আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় নাই যে এইটা আসলে তোমার হচ্ছে যে পৃষ্ঠ থেকে দেওয়া। আমার মনে হয়েছে যে এইটা হয়তো, যেহেতু পৃথিবী হতে চাঁদ বলছে, আমরা যখন বলি যে এটা থেকে ওইটা ডিস্টেন্স, আমরা কি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বলি, রাইট। তাহলে এই জন্য আমি ম্যাথটা এভাবে করছি, কমপ্লেক্স করার কিছু নেই, মানে সিম্পলভাবে চিন্তা করবা, জীবন সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেলো কি আমাদের বলতো গ নাম্বার, আশা করি এটা বুঝছো। তবে কি বলছে ঘ নাম্বারে, উদ্দীপকের কৃত্রিম, আচ্ছা ওখানে চলে যাই, আমি পরের স্লাইডে যাই, ক্লিয়ার থাকবে। ওকে, কি বলছে এখানে, উদ্দীপকের কৃত্রিম যে উপগ্রহটা আছে, ঠিক আছে, উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা আমি ফার্স্টেই বলছি যে কন্ডিশনটা কি, তো ওইটা এখন হচ্ছে আমরা চেক দিব, তাই না। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো আমরা এখন হচ্ছে ইয়াটা বের করি যে আসলে একটু ম্যাথটা করি, তাহলে কি হবে যে
তোমার পৃথিবীর এসকেপ ভেলোসিটিটা বের করে ফেলি 2 gm ডিভাইড বাই আর, আমরা জানি তাও এখানে বের করব। তাহলে কত আসে 2 ইন্টু 6.673, তাই না? 673 ইন্টু কত 10⁻⁻11 ইন্টু এম কত পৃথিবীর এম, পৃথিবীর এমকে তোমরা জানো না বলো তো? পৃথিবীর এম হচ্ছে কত 6 ইন্টু 10⁻24, আর এখানে আর কত 6.4 ইন্টু 10⁻6 মিটার, তাই না? সো এটা যদি করো দেখো কত আসবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বা যদি সুন্দর করে করো 11.2 ইন্টু 10⁻3 মিটার পার সেকেন্ড। এটাকে একটু দেখাইতে হইতো পরীক্ষা হলে যে আমাদের পৃথিবীর যে স্কেপ ভেলোসিটি সেটা কত, আমরা সেটা বের করতে পারছি কিনা। ওকে, আচ্ছা, পরবর্তীতে কাজ কি? পরবর্তী কাজ হইলো যে আমরা এখন চেক করব যে এইটার যে স্কোয়ার, এটার কি মানে স্কোয়ার অর্ধেক কিনা। তাহলে দেখি আমরা কত হয়, ভি স্কোয়ারটা কত, ভি স্কোয়ার হচ্ছে 3.1 হোল স্কোয়ার। আশা করি 3.1 হোল স্কোয়ার, 3.1 হোল স্কোয়ার কত আসছে 9.61 কিলোমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কিলোমিটার পার সেকেন্ড, হ্যাঁ কিলোমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আমরা ভি স্কোয়ার বাই 2 করি, তার মানে 11.2 স্কোয়ার বাই 2, তাহলে হচ্ছে 11.2 স্কোয়ার বাই 2 কত আসছে 62.72 কিলোমিটার স্কোয়ার বাই 2। তো এই হইল ঘটনা যে এখানে কিন্তু তাহলে আমাদের কি হচ্ছে বলতো, যে ভি স্কোয়ার যেটা সেটা কি আমাদের বলতো ভি স্কোয়ার বাই 2 হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু কি বলতো আমাদের চাঁদের মতো উপগ্রহে কি পরিণত হবে না। কথাটা বুঝছো? এটা এটা তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এটা হবে না। ঠিক আছে কি না বলো? তো এই ছিল, তো এটা আশা করি সবাই হচ্ছে এটা কি পারছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন এই সৃজনশীলটা কি বলতো আমরা দেখব। এইটাতে কোশ্চেনটা কি বলতো, এটাতে হচ্ছে আমাদের কোশ্চেনটা বলা আছে কোনো গ্রহের একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে এত বেগে ঘুরছে যেখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একটি গ্রহ এখানে আর হবে হবে একটা, ঠিক আছে? আর আরেকটি গ্রহের সাথে গ্রহটির ভর ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে কিছু একটা দেওয়া আছে আমাদের, রাইট? আচ্ছা, বসি বৃত্তাকার কক্ষপথের উচ্চতা নির্ণয় করার জন্য। আচ্ছা, এখানে উচ্চতাটা কিভাবে বের করব আমরা? উচ্চতাটা বের করবো হচ্ছে যে এইটার থ্রুতে, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণের থ্রুতে। আমরা অভিকর্ষ ত্বরণের ফর্মুলার জন্য আমরা কি জানি বলো তো? অভিকর্ষ ত্বরণের ফর্মুলা জানি জি হাইট সেটা হচ্ছে জি নট আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? তো এইখানে জি এইচ কত দেওয়া দেখো তো, এই যে জি এইচটা আমাদের কত দেওয়া এখানে বলো তো 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 9, তারপর জি নট কত 9.8, আর কত, আরটা হচ্ছে কোনো একটা গ্রহের কৃত্রিম উপগ্রহের কক্ষপথের কোনো একটা গ্রহ বলছে, তার মানে আমরা এখানে চাইলেই কিন্তু কি ইয়াটা বের করতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে এখানে বেসিক্যালি হচ্ছে আমরা এই ফর্ম্যাট ইউজ করব না, ঠিক আছে? এটা কেন করব না আমি একটু পরে তোমাদের বলতেছি। এখানে দুইটা ডাটা দেওয়া আছে, বাট এখানে আমি যে ওই যে এমটা গ্রহের এম সেটা দেওয়া নেই। তো দেখো আমি এখানে একটা অ্যাপ্রোচ নিলাম, নিয়ে আমি কি দেখলাম এখানে এমটা দেওয়া নেই। তো যখন দেওয়া নেই আমরা কি করবো, যে এই ডাটাটাও এখানে ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা কি জানি কোনো একটা কক্ষপথের যদি মানে কৃত্রিম উপগ্রহ যদি হয়, তাই না? সো সেটার ভেলোসিটি ফর্মুলা কি √জি এম ডিভাইড বাই কি আর প্লাস এইচ। আমরা এখন এটাকে একটু ম্যানিপুলেট করব। এটাকে কীভাবে ম্যানিপুলেট করব আমরা? দেখো এখানে জি এম, এখানে যদি লিখি আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাহলে কি এখানে একটা কি আমি আর প্লাস এইচ আনতে পারবো না? বেসিক্যালি কি করলাম, একটা আর প্লাস এইচ এক্সট্রা নিচে দিলাম, আরেকটা আর প্লাস এইচকে আমি এক্সট্রা উপরে দিলাম। রিজনটা কি? রিজনটা হইলো যে এইটা তো আমাদের এরকম আলাদা হয়ে যাবে কিনা বলো, এই জিনিসটা, এই যে এইটা কি ওই হাইটে জি না? এটা কি ওই হাইটে জি, তাই তো? তো এইটা হচ্ছে আমাদের ওই হাইটে জি। তাহলে আমরা এখন কিভাবে বের করতে পারবো এটা, ওই হাইটে জি আর সাথে হচ্ছে কি বলতো আমাদের আর প্লাস এইচ, ঠিক আছে?
তাহলে এখানে জিএইচ কত 9 ইন্টু আর আর কত আর প্লাস এস কি কিছু বলা আছে আমাদের ব্যাসার্ধ আমাদেরকে বলো তো বলা নাই তো বলছে কক্ষপথের উচ্চতা বের করার জন্য তাই না ওকে কিছু কি ডাটা মিসিং এখানে আমরা চেক দিই কোনটি গ্রহের কৃত্রিম উপগ্রহের বৃত্তার কক্ষপথে এত বেগে ঘুরছে যেখানে অভিকর্ষ ত্বরণ দেওয়া 6টি গ্রহের আচ্ছা ঠিক আছে অভিকর্ষ ত্বরণ দেওয়া আর হচ্ছে কক্ষপথে এত বেগে দেওয়া তাই না আচ্ছা তাহলে এখন আসলে আর কোনো আমাদের ওরকম ডাটা দেওয়া নাই সো আমরা আসলে এইটা থেকে সরাসরি সেইটা ভ্যালুটা হচ্ছে আমরা বের করে দিব ঠিক আছে আচ্ছা আরেকটি গ্রহের সাথে গ্রহটির ভর ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 80:1 তাই না আর হচ্ছে 4:1 তো এখানে এটা আমি 9 বসাই দিলাম আর এই টোটালটাকে ধরো এটা হচ্ছে সেন্টার থেকে আমরা ডিস্টেন্সটা ধরো বের করতেছি ঠিক আছে তাহলে এটাকে হচ্ছে আমরা স্মল আর ধরি তো এটা হচ্ছে আর তো এখানে ভেলোসিটি কত ছিল আমাদের 7.8 কিলোমিটার পার সেকেন্ড তো স্কোয়ার করে দিব 7.8 হোল স্কোয়ার 9 ইন্টু আর তাহলে আরটা কি হবে আরটা হবে আমাদের কত বলো তো 7.8 কিলোমিটার তো সো এটা কিন্তু আসলে কিলোমিটার সো যদি কিলোমিটার হয় এটাকে মিটারে নিতে হবে তো বেসিক্যালি এই যে এই পাশ দিয়ে 7.8 × 10⁻³ হবে ঠিক আছে তাহলে এটা হবে 7.8 × 10⁻³ হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে আর কি হবে আর হবে তোমার কি বলো তো 7.8 বেসিক্যালি × 10⁻³ স্কোয়ার এবারে হচ্ছে 9 তাহলে কত আসছে আমাদের এটা বলো 6.76 × 10⁻6 মিটার সো আপাতত আমাদের যে ডাটা দেওয়া আছে এটা থেকে আসলে আমাদের এতটুকুই বের করা যাবে হ্যাঁ তো পরীক্ষা মাঝে মাঝে এরকম সিচুয়েশন ফেস করা হইতে পারে যে তোমার হচ্ছে দেখবা যে একটা আর মাত্র আছে তোমাদের তাই না বা দেখবে যে কোনো ডাটা নাই তো সে অনুসারে আসলে নিজেকে তখন কম্পেনসেট করে এরকম সিচুয়েশনে চলে আসা লাগবে ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো গ্রহ দুইটির মধ্যে একটি নবযান যাতায়াত করলে কোন গ্রহ হতে অধিক গতিশক্তি নিয়ে নবযানটি যাত্রা শুরু করবেন হবে গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও ঘ নম্বরটা আচ্ছা কোনটা নিয়ে অধিক গতিশক্তি সোজা কথা হইলো যেই গ্রহের মুক্তিবেগ বেশি তাই না সেই গ্রহ থেকে হচ্ছে তোমার অধিক গতিশক্তি নিয়ে তোমার যাত্রা শুরু করা লাগবে তাই না আচ্ছা তো এখন আমরা এখান থেকে কি করব আমরা মুক্তিবেগটা এখান থেকে বের করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা মুক্তিবেগটা আমরা এখন মানে দুইটা বেসিক্যালি মুক্তিবেগ আমরা কম্পেয়ার করব সো ধরো আরেকটি গ্রহের সাথে ধরো এটা হচ্ছে কি তোমার গ্রহ নম্বর 1 সাথে গ্রহের সাথে অন্য গ্রহ এটি বল এটা হচ্ছে গ্রহ নম্বর 2 ঠিক আছে তো এটা গ্রহ নম্বর 1 গ্রহ নম্বর 2 গ্রহ নম্বর 1 গ্রহ নম্বর 2 তাহলে তুমি গ্রহ নম্বর 1 এ যেটা ভি স্কেয়ার ভেলোসিটি 1 ডিভাইড বাই ভি স্কেয়ার ভেলোসিটি 2 করো তাহলে প্রথমটার জন্য স্কেয়ার ভেলোসিটি আমাদের কি হবে প্রথমটার জন্য হবে √2g m1 ডিভাইড বাই কি আমাদের r1 এখানে হবে √2g m2 ডিভাইড বাই r2 তো দেখো তো যে 2g কিন্তু উপরে নিচে কমন তো এটা কাটা যাবে কাটা গেলে আমাদের এটা কি হবে যে √m1 বাই r1 আর নিচে কি হবে √m2 বাই r2 তাহলে এটা কি হবে √m1 r2 r1 m2 এইটা হবে নিচেরটা আসছে এটা উপরে চলে যাবে ভাগের নর্মাল নিয়ম আর উপরটা নিচে চলে আসবে তাই না এখন দেখো তো তোমার এখানে m1:m2 কত ছিল এটা কিন্তু কি আমাদের বলো তো m1:m2 তাহলে সেটা কত আমাদের 80 ইন্টু r1:r2 কত ছিল 4:1 এটা কি আমাদের বলো তো এটা হচ্ছে r1:r2 কিন্তু এখানে কি আমাদের r2/r1 লাগবে তাহলে সেটা হবে 1/4 সেটা হবে √20 তাহলে √20 কত আসে বলো √20 সেটা আসে 4.47 তার মানে এই কন্ডিশন থেকে আমাদের কীতে মানে কি ডিসিশনে আমাদের পৌঁছানো যায় এই ডিসিশনে পৌঁছানো যায় এইটাকে আমাদের বলো তো বিগ এটা গ্রেটার এটা বড় তার মানে 1 নাম্বার যে তোমার ওই যেই গ্রহটা আছে সেটা থেকে যদি কোনো নবযান যাত্রা শুরু করে তাকে কি বলতো বেশি গতিশক্তি নিয়ে কি বলতো যাত্রা শুরু করা লাগবে ঠিক আছে এটা কি বুঝছো কিনা সো একদম ইজি এটা গ নাম্বারটা একটু আমার কাছে একটু মানে ডাউট লাগলো যে হয়তো কোনো ডাটা মিসিং কিছুটা দেওয়া দরকার ছিল দেয়া নেই হোয়াট এভার ঠিক আছে আসো আমরা সামনে যাই সামনে সৃজনশীল দেখো তো এই যে তোমার সৃজনশীল এখানে কি বলা আছে তাহলে লেখচিত্র দেওয়া আছে সেখানে বলা আছে চন্দ্রের কেন্দ্র থেকে দূরত্ব r তাই না
চন্দ্রের পৃষ্ঠের উপরে বিভিন্ন দূরত্বের সাথে 1000 কেজি ভরের একটি বস্তুর উপর চন্দ্রের অভিকর্ষ বল এফ এর পরিবর্তন দেওয়া আছে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা বেসিক্যালি যে চন্দ্রের পৃষ্ঠ থেকে অভিকর্ষ বলে যে চেঞ্জ সেটা দেওয়া আছে হচ্ছে ওয়াই এক্সিসে, আর এক্স এক্সিস বরাবর ডিস্টেন্সটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমাদের এখানে কি বলা আছে, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ত্বরণ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো এখানে কী চাইছে, উদ্দীপকের ডাটা ব্যবহার করে চন্দ্রের ভর নির্ণয় করো। তো চন্দ্রের ভরটা মাপতে হবে আমাদের, তাই না? খুব ইন্টারেস্টিং। তো চন্দ্রের ভরটা আমরা কীভাবে মাপবো? দেখো যে এই যে পয়েন্টটা 1.75, তাই না? এইটা কি এত মিটার? সো এত মিটার আমাদের কি হচ্ছে বলো তো, একটা ফোর্স আমরা পাচ্ছি, তাই না? সো কার জন্য? 1000 কেজি একটা ভরের উপর। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইটাকে ধরতে পারি হচ্ছে m2, আর চন্দ্রের ভর যেটা, চন্দ্রের ভরটাকে আমরা ধরি হচ্ছে m1। চন্দ্রের ভর এটাকে আমরা কি ধরি? m1। তাহলে আমরা এফ এর ফর্মুলা কি পাবো? এফ এর ফর্মুলা পাবো জি m1 m2 ডিভাইডেড বাই ওই টাইমে যে ডিস্টেন্সটা থাকবে, তাই না? আচ্ছা, ওই ডিস্টেন্সটা ধরো আর স্কোয়ার। কই থেকে পাইছি এটা? ওই যে নিউটনের গ্র্যাভিটেশনাল যে লটা পড়াইছি না, সেটা থেকে আসছে না? সেটা থেকে আসছে। এখন উদ্দীপকের ডাটা ব্যবহার করে চন্দ্রের ভর নির্ণয় করতে বসে তোমাকে, রাইট? আচ্ছা, আসো তাহলে এইখানে আমাদের জিটা আমরা বসাই, মানে এফটা কত? এফটা আছে আমরা দেখি, দেখো এই যে 1.75 ইন্টু 10⁶ মিটার যখন, তখন ফোর্স কত? 1.6 ইন্টু কত তোমার ওই 10⁻³ এটা আমরা নিব। হ্যাঁ, বাকিগুলোকে নিলে হইতো, হ্যাঁ বাকিগুলো নিলে হইতো, বাট আমার আসলে এখানে এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করলেই হবে, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে, ঠিক আছে। তাহলে 1.6 ইন্টু 10⁻³ কত বলো তো? 1.6 ইন্টু 10⁻³ কত এটা? 3। তো জি রাখো। m1 হচ্ছে চাঁদের জন্য, m2 হচ্ছে 1000, আর আর স্কোয়ার এখানে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হচ্ছে আমাদের 1.75 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার। সেখান থেকে আসলে আমি m1টা কীভাবে বের করবো? এইটার সাথে এটা মাল্টিপ্লাই 1.6 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে কত? 1.75 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার। অ্যান্ড এই যে জি এন হচ্ছে 1000, সেটা ভাগ হয়ে আসবে এখানে, তাই না? তো জি ইন্টু 1000 এটা দিলেই কিন্তু আমাদের কি চন্দ্রের ভরটা চলে আসলো। তাহলে 1.6 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে আমাদের 1.75 10⁻6 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে জি ইন্টু হচ্ছে 1000, মোস্টলি এটাই। তাহলে আমাদের কত আসছে বলো তো? 7.3 ইন্টু 10⁻22 কিলোগ্রাম, ঠিক আছে। এর আসলে বেশি কিছু আমি দেখতেছি না, এটাই আসা উচিত। ওকে, 7.3, এইটাই আসা উচিত, ঠিক আছে। সো এই ছিল আর কি, তোমার কি চন্দ্রের ভর নির্ণয় করা আমাদের হয়ে গেছে, বুঝছো কিনা এটা? তারপরে কি বলছে, উদ্দীপকের ডাটা ব্যবহার করে, ঠিক আছে, উদ্দীপকের ডাটা ব্যবহার করে পৃথিবীর পৃষ্ঠ ও চন্দ্রের পৃষ্ঠ থেকে 2.55 ইন্টু 10⁻6 মিটার উচ্চতায় ওই বস্তুর উপর কি অভিকর্ষ বল তুলনা করো, ঠিক আছে। এটা বল হবে, বল, হ্যাঁ এটা কি হবে আমাদের বলতো? বল তুলনা করো। আচ্ছা, উদ্দীপকের ডাটা ব্যবহার করে চন্দ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় ওই বস্তুর উপর অভিকর্ষ বল তুলনা করো। আচ্ছা, চন্দ্রপৃষ্ঠ থেকে, তো চন্দ্রপৃষ্ঠের চাঁদের ব্যাসার্ধ এখানে বলা আছে, দেখছো যে চাঁদের ব্যাসার্ধটা বলা আছে। তা আমরা আসো করি, চন্দ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায়? 2.556। আসো চলে যাই আমরা এখানে। কিভাবে করব এটা? করব হচ্ছে এভাবে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে তোমার অভিকর্ষ, মানে অভিকর্ষ ত্বরণ হবে বা বল একটা করলেই হয়েছে আর কি, ত্বরণটা বের করলে আসলে বলটা বের হয়ে চলে আসবে, তাই না? তো ফার্স্টে আমরা পৃথিবীর জন্য করি। পৃথিবীর জন্য যে কোনো হাইটে, পৃথিবীর জন্য যে কোনো হাইটে এটা কি হবে? জি নট আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তা পৃথিবীর জন্য জি নট কত? 9.8। আর আরটা কত হবে পৃথিবীর জন্য? আর কত? পৃথিবীর জন্য আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6। আর এখানে আর কত? 6.4 ইন্টু 10⁻6 প্লাস এটা এইচটা কত? 2.55 10⁻6
এই যে টোটালটা আছে এই টোটালটা কী হবে আমাদের স্কোয়ার হবে। তাহলে সেখান থেকে আমি জিএইচটা আমি কত পাচ্ছি বলো তো, যদি বসাই দিই 9.8 আর হচ্ছে 6.4 10 টু দি পাওয়ার 6 দিয়ে হচ্ছে 6.4 10 টু দি পাওয়ার 6 প্লাস 2.55 10 টু দি পাওয়ার 6 টোটালটা হোল স্কোয়ার, সেটা আসছে আমাদের 5.011 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কার জন্য? এটা আছে আমাদের পৃথিবীর জন্য। এখন হচ্ছে আমার টার্গেট যেটা, যে চাঁদের জন্য কত হবে, তাই না? মুন, তো মুনের জন্য কত হবে? তো মুনের জন্য যদি বের করতে চাই তো কীভাবে করবো আমরা? তো মুনের জন্য সেম ফর্মুলাই হবে GH অফ মুন, তাই না? সেটা কত হবে আমাদের G0 আর কত আর অফ মুন। এটা জাস্ট মনে রেখো, আমি যেটা পার্পল বা একটু ব্লু কালার দিয়ে লিখছি সেটা হচ্ছে পৃথিবীর জন্য, আর গ্রিনটা কার জন্য বলতো? আমাদের মুনের জন্য। তাহলে এখানে R ডিভাইড বাই R প্লাস H হোল স্কয়ার। এখন আমি কিন্তু আসলে যে ওই চাঁদের যে ব্যাসার্ধ আছে সেটা জানি, এই যে এখান থেকে পাবো ডাটাটা, বাট চাঁদের জিনোট কত আমি কিন্তু এটা জানি না, তাই না? তো চাঁদের জিনোটটা আমি বের করে নিয়ে আসি। কই থেকে বের করব? আগের স্লাইডে দেখো, আগের স্লাইড থেকে মাস পাইছিলাম না, তো এখান থেকে চাঁদের জিনোটটা নিয়ে আসি। সেটা কত হবে? জি, তাই না? জি ইন্টু এই যে মাসটা আমরা পাইলাম M1 ডিভাইডেড হচ্ছে চাঁদের ধরো রেডিয়াস, তো কত হবে? ইন্টু হচ্ছে জি ইন্টু হচ্ছে চাঁদের যে ম্যাসটা আছে 7.3 10 টু দি পাওয়ার 22, আর নিচে হচ্ছে এর স্কোয়ার হবে আর কি এখানে, তাই না? স্কোয়ারটা কত আমাদের এখানে? চাঁদের রেডিয়াস বলছে আছে এটা 1.75, এটা 10 টু দি পাওয়ার 6 স্কোয়ার, তাহলে আসছে 1.59 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? 1.59 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হবে 1.59 G0। তাহলে বুঝছো তো আমরা G0 ডাটাটা কই থেকে বের করছি? ওই যে আগের যেই স্লাইড ছিল সেখান থেকে বের করে নিয়ে আসছি। তারপর এখন হচ্ছে চাঁদের রেডিয়াস বসাবো। চাঁদের রেডিয়াস আমরা দেখছি কত? 1.75 × 10 টু দি পাওয়ার 6, আবার কত 1.75 × 10 টু দি পাওয়ার 6 যোগ 2.55 × 10 টু দি পাওয়ার 6 হোল স্কয়ার, ঠিক আছে? তো কত আসলো? 1.59, কত আসছে 1.75 10 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 1.75 10 টু দি পাওয়ার 6 যোগ 2.55 10 টু দি পাওয়ার 6, কত আসছে এখানে? 0.26 কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তাহলে দেখো তো যে তোমার কার জন্য অভিকর্ষ ত্বরণ বেশি হয়েছে সেম হাইটে? অবশ্যই পৃথিবীর জন্য, তাই না? এটার জন্য বেশি হয়েছে। তার মানে এখন যদি ফোর্স যদি আমি বের করতে চাই, ঠিক আছে, ফোর্স যদি বের করতে চাই, ফোর্স ফর আর্থ, সেটা কি হবে? 1000 ইন্টু যেই ত্বরণটা আছে 5.011, তাই না? তাহলে 1000 ইন্টু 5.011, সেটা কত আসে তোমার? 5011 নিউটন। ফোর্স ফর মুন 1000 ইন্টু 0.26, কত আসছে? 260 নিউটন। এই তো গেল, ঠিক আছে? তাহলে এখন তুমি আমাকে বলো এটা কি পারবা? কমন পড়ছে এটা? একটু ডিফারেন্ট ছিল, কজ আমাদের গ্রাফ থেকে বোঝা লাগতো। সো মোটামুটি এটাই হচ্ছে কি বলতো এটার অ্যান্সার। আশা করি এই প্রবলেমটা সবাই পারছো, ঠিক আছে? আচ্ছা আসো এইটা, এখানে দেখি যে আমরা এটা একটু পড়ি। কি বলছে যে পৃথুলা, একটা মেয়ে আছে সুন্দর, পৃথুলা আর মিথিলা, দুই বোন মহাজগৎ নিয়ে গল্প করছিল। দুইজন বোন আছে, তারা মহাজগৎ নিয়ে গল্প করতেছে সামহাও আর কি। তো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া নিয়ে তারা আলোচনা করছিল। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছরে দিনের সংখ্যা বের করো। এইটা কিভাবে করবা? আচ্ছা, তখন আমি লাস্টে একটা ফর্মুলা দেখাইছিলাম, যেটাকে আমি বলছিলাম যে ক্যাপলারের সূত্র বা ক্যাপলারের লজিকগুলো, সেটা। তো ক্যাপলারের তৃতীয় ল কি ছিল? ক্যাপলার, এখানে কাকে ইউজ করতে হবে? ক্যাপলার ইউজ করতে হবে। ক্যাপলার কি ছিল? টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব না? তো ওইটা আমরা এখান থেকে ইউজ করবো আর কি, ঠিক আছে? গ নাম্বারটা আসো করি। তো দেখো, ধরো বর্তমান দূরত্ব ধরো A1 ইকুয়াল টু A ছিল। পরবর্তীতে যে দূরত্ব চেঞ্জ হয়ে যাবে পৃথিবী থেকে সূর্যের, সেটা আমাদের কত হবে? আসলে এইটা আমি একটু যদি বলি ক্যাপলার সূত্রে কাজ করে কিভাবে। ধরো এই যে এইটা আছে, এখানে ধরো সূর্য আছে, তাহলে এখান থেকে যে পর্যায়কালটা হবে টি। কিন্তু হয় কি জানো,
একটা উপবৃত্তাকার পথে ঘুরে না, তো যার জন্য হয় কি যে এখন একটা ডিস্টেন্স, একটু পর একটা ডিস্টেন্স, একটু পর একটা ডিস্টেন্স, সবসময় না যে সূর্য থেকে গ্রহের ডিস্টেন্সটা সেম থাকে না। এজন্য কী করি, একটা অ্যাভারেজ ডিস্টেন্স বের করি, একটা গড় দূরত্ব বের করি। তো পর্যায়কালের বর্গ কী হয় জানো, সবসময়ই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক হয়। পর্যায়কালের বর্গ কী হয়, গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক হয়। সেইটা ইউজ করে কেপলারের লটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, কি বলছে যে বর্তমান দূরত্বের অর্ধেক হয়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক। তো বর্তমান দূরত্ব তাহলে এ টু কি হবে, a/2 নাকি? আচ্ছা, ওকে, সে ফাইন। আচ্ছা, 1 বছরে দিনের সংখ্যা। আচ্ছা, এখন তুমি 1 বছরে দিনের সংখ্যা কিভাবে বের করবা এটা বলো তো। তো তুমি কি এই যে এইটা থেকে এই কোশ্চেন লেখা যাবে যে t2 স্কোয়ার ডিভাইড বাই t1 স্কোয়ার, তাই না? এটা আমাদের কি হবে বলো তো, আমাদের a2 কিউব ডিভাইড বাই কি a1 কিউব। এইটা বুঝছো কি না? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে আমরা এইটা কিভাবে লিখছি? আচ্ছা, এখন হচ্ছে আগে যেই সময়ে একবার ঘুরে আসতো টোটাল পৃথিবীকে, সে তখন কি পৃথিবী সূর্যকে একবার ঘুরে আসতো, সেটা কি তার একটা পর্যায়কাল হইতো। সেটা কত ছিল আমাদের 365 ডেজ, তাই না? তো এইখানে t1 কত ছিল 365 ডেজ। এটা কিন্তু মুভি না, আবার ওই 365 ডেজ মুভি নাই কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে তোমার পৃথিবী একবার ঘুরে আসলে যে পর্যায়কাল। হ্যাঁ, তো t2টা বের করতে হবে। তাহলে এখান দিয়ে t2 স্কোয়ার সেটা হবে t1 স্কোয়ার। a2 মানে কি, a/2 হোল কিউব ডিভাইড বাই a কিউব। তাহলে t2 স্কোয়ার, t1 স্কোয়ার মানে হচ্ছে 365 এর স্কোয়ার। এইটা কাটাকাটি গেলে থাকে 1/2 হোল কিউব, ঠিক আছে। কারণ এই যে a কিউব আর a কিউব কাটা, আর জাস্ট একটা 1/2 হোল কিউব থাকে, সেটা নিচে চলে আসবে। পরবর্তীতে টি কি হবে, t2 রুট ওভার 365 স্কোয়ার 1/2 হোল কিউব। লাগাও, দেখো কত আসে। রুট ওভার 365 হোল স্কোয়ার ইন্টু 1/2 হোল কিউব, ঠিক আছে। কত আসে 129.04 ডেজ। তখন পৃথিবীতে বছরের সংখ্যা কয়টা হয়ে যাবে? তখন পৃথিবীতে বছরের সংখ্যা হয়ে যাবে আমাদের 129 দিনের মতো, ঠিক আছে। সো বুঝছো কি না এই প্রবলেমটা? একদম সিম্পল, একদম বেসিক প্রবলেম। যদি কেউ জাস্ট এটা বুঝে যে এটা কীভাবে কাজ করে আর এই ইকুয়েশনটাকে ফর্ম করতে পারে, তাহলে তার জন্য কি প্রবলেমটা একদম ইজি। আচ্ছা, কি বলছে, পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের কিরূপ কি পরিবর্তন হবে? এটার না আমি ফর্মুলাটা তখন দেখাইনি তোমাদেরকে, বুঝছো? কেন দেখাইনি? কারণ এটা আমি এখন দেখাবো যে তোমার এটার আসলে কীভাবে কাজ করে ফর্মুলাটা, ঠিক আছে। একটু বলি, আমি একটু ডিসকাস করি। ধরো পৃথিবী যদি এটা যদি পৃথিবী হয়, এটা ঘুরতেছে না, ঝাম করে ঘুরতেছে না। তো ঘূর্ণনের ফলে কি হয় দেখো, পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ তার উপর কয়েকটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে তোমার উচ্চতা বা কত গভীরতায় আছে সেটা আমরা অলরেডি এটা ম্যাথ দেখছি। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার যে পৃথিবীর আকার, পৃথিবী কিন্তু গোলাকার না, পৃথিবী কিন্তু তোমার একটু চ্যাপ্টা হতে পারে, তাই না? একটু চ্যাপ্টা, একটু উপবৃত্তাকার টাইপের। তার জন্য কি হয় যে মেরুতে জি এর মান বেশি থাকে, আর বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল আমরা যেটাকে বলি সেটাতে জি এর মান কি একটু কম থাকে। কিন্তু আরেকটা ফ্যাক্টর আছে, যেটা কি বলতো, পৃথিবী ঘুরতেছে না ভন 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 করে, যে এইভাবে ঘুরতেছে। তো ঘুরলে কি হয়, একটা কেন্দ্রমুখী বল ক্রিয়েট হয়, তাই না? অ্যান্ড তুমি যদি ফ্রেমের ভিতরে যাও, ফ্রেমের ভিতরে যে অবজেক্টগুলো থাকবে তারা কি একটা কেন্দ্র বিমুখী বল ফেস করবে। সোজা কথায় যদি বলি, পৃথিবী যখন ঘুরবে পৃথিবীর উপর অবস্থিত বস্তুগুলো কি একটা কেন্দ্র বিমুখী বল ফেস করবে, তাই না? এই যে একটা কেন্দ্র বিমুখী বল ফেস করবে এদিক বরাবর। তো সেই কেন্দ্র বিমুখী বল কি করে, ওজন থেকে একটু ওজন কমায় ফেলে, যার জন্য কি ওজন একটা পরিবর্তন হয়। সো আমরা তাহলে সেই ফর্মুলাটা কি জানি, সেই ফর্মুলাটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি নট মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এটা হচ্ছে সে কি বলতো ফর্মুলাটা, কিসের ফর্মুলা? ওই নিরক্ষীয় রেখায় ঘূর্ণনটা কাউন্টে নিয়ে আমরা যেই ইয়াটা বের করি আর কি, যেই জি এর ভ্যালুটা বের করি। এইখানে ওমেগা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন, সেটা কীভাবে বের করবা? 2 পাই বাই টি। টিটা সেকেন্ডে নিয়ে নিবা,
ধরো পৃথিবী তোমার একবার ঘুরে আসতে কি 24 ঘন্টা সময় লাগে নিজ অক্ষে, তো সেই 24 ঘন্টাকে সেকেন্ড নিলে কী হবে 86400 সেকেন্ড, সেটা করবা। তারপর আবার জি নোটটা তুমি জানো, আর এটা হচ্ছে যে পৃথিবী যদি এইটা হয়, তা এটা যদি বিষুব অঞ্চল হয়, একটা বস্তু যদি এইখানে থাকে, সেই বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলের সাথে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সে অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা। সে ল্যামডাটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে? তাহলে আসো আমরা তাহলে একটু থিওরি জানছি, তারপরে প্রবলেমটা সলভ করি। আমি আরেকবার এখানে সূত্রগুলো একটু লিখি যে জি প্রাইম সেটা কি হয় জি নট মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার কি ল্যামডা। তাহলে এখান দিয়ে ল্যামডাটা আশা করি বের করতে পারবা, তাই না? আর ল্যামডাটা কি বলতে যে বিষুবীয় অঞ্চলের সাথে কি যতটুকু অ্যাঙ্গেল সে ক্রিয়েট করতেছে। আচ্ছা, এখন এখানে কি বলছে, পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের কি কিরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো। তো দেখো নিরক্ষীয় রেখা যে আগে ছিল ঘূর্ণন বন্ধ হওয়ার আগে, তাহলে আমরা লিখব যে ঘূর্ণন বন্ধ হবার আগে, ঘূর্ণন বন্ধ হবার আগে। আচ্ছা, ঘূর্ণন বন্ধ হওয়ার আগে কি ছিল, জি এর ভ্যালু আমরা বের করে ফেলি, জি ইকুয়াল টু জি নট, জি নট মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। তাহলে বিষুবীয় অঞ্চলে ল্যামডার ভ্যালু কত, জিরো হয় না? হ্যাঁ, তো নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চলে ল্যামডার ভ্যালু কত, জিরো। তাহলে কজ ল্যামডার ভ্যালু কত হবে, অবশ্যই জিরো হবে। সরি, কজ ল্যামডা মানে কজ জিরো, সেটা আমাদের কত হবে, 1 হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সেটা হবে জি নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর। এখন ওমেগা তো আমরা জানি না, তো ওমেগাটা আসলে বের করা খুব টাফ না, ঠিক আছে? ওমেগাটা ইজিলি বের করা যাবে, আমি এখান দিয়ে বের করে ফেলি। ওমেগা কি, 2π/t। তো পৃথিবী একবার নিজের অক্ষে ঘুরলে এত সেকেন্ড কি সময় অতিক্রম করে, ঠিক আছে? তাহলে আমি এখন এখান থেকে বসাই দিব জি নোট কত, 9.8 স্কোয়ার মাইনাস 2π ডিভাইড বাই 86400 হোল স্কোয়ার। এটা আর কত, পৃথিবীর ব্যাসার্ধ তোমার যে 6.4 × 10⁶, এইটা বসাই দিলেই তুমি পাবা যে কি হচ্ছে, ঠিক আছে? 9.8 হোল স্কোয়ার মাইনাস 2π ডিভাইড বাই 86400 হোল স্কোয়ার ইন্টু 6.4 10⁶, কত আসছে, কি আসলে তো, সরি একটু, আচ্ছা এখানে স্কোয়ার কেন দিছে, এখানে স্কোয়ার হবে না আর কি, মানে এখানে কখন স্কোয়ার দিলাম, আচ্ছা এখানে স্কোয়ার হবে না, বুঝছো? 9.8 মাইনাস হচ্ছে 2π/t হোল স্কোয়ার ইন্টু আর হচ্ছে কত 6.4 10⁶, এইটা হবে, ঠিক আছে? কত আসে 9.76 কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা কার জন্য, এটা কিন্তু হচ্ছে তোমার যখন ঘুরতেছে। আবার লিখি যে আবর্তন বন্ধ হয়ে গেলে কি হবে, আবর্তন বন্ধ হয়ে গেলে। আচ্ছা, আবর্তন বন্ধ হয়ে গেলে কি হবে বলো তো? আবর্তন বন্ধ হয়ে গেলে আমাদের ওজনে কি পরিবর্তন হবে, তারপরে ওখানে জি প্রাইমটা বের করে ফেলি, এটাকে আমি জি প্রাইম দিই, ঠিক আছে? সো এটাকে তুমি জি, মানে এটা তো জি ছিল, তো এটা রাখো আর কি, ধরো গোলাপি কালারটার কি আবর্তন বন্ধ হয়ে গেলে কী হবে, সো সেটা হবে জি নট মাইনাস, দেখো যদি আবর্তন বন্ধ হয়ে যায় তখন কি ওমেগাটা কত, জিরো না? একটা জিনিস ঘুরতেছে না, তার কৌণিক বেগ কত, জিরো, এই জন্য হচ্ছে এখানে ওমেগাটা জিরো। তাহলে জিরো হয়ে গেলে এটা জিরো, তখন কিন্তু আসলে 9.80 থাকতেছে, ঠিক আছে? কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তো ওজনে কীরূপ পরিবর্তন হবে, তখন আমরা বলবো যে W1 ডিভাইড বাই W2। W1টা কি, W1 হচ্ছে ঘূর্ণন বন্ধ হবার আগে, আর W2টা কি আমাদের আবর্তন বন্ধ হবার পরে। সেটা কি হবে, এম সার্টেন অবজেক্টের জন্য সেটা হবে G1, এটাকে আমরা G1 প্রাইম ধরি, এটাকে ধরি G2 প্রাইম ধরি, G1 প্রাইম আর কত এম G2 প্রাইম, কাটা। তাহলে G1 কত, G1 হচ্ছে আমাদের 9.76 9.8, ঠিক আছে? তাহলে 9.76 আর 9.8, তাহলে অলমোস্ট কত 0.99।
বুঝছো? তো অলমোস্ট 0.99 গুণ থাকবে। হ্যাঁ, ওজনের কি খুব বেশি কি একটা পরিবর্তন হবে না, বাট কি আমাদের এতটুকু পরিবর্তন হবে, ঠিক আছে? আগের থেকে এখন কি এতটুকু আমাদের বেড়ে যাবে ওজন, তাই না? সো আমরা রেশিও করলাম এইটা এখানে। সো এটা কি তুমি বুঝছো কি না? তাহলে এটা এন্ডিংটা কীভাবে দিবা? ফার্স্টে বলবা যে ঘূর্ণন বন্ধ হওয়ার আগে তোমার কি হবে এইখানে জি এর ভ্যালু, ঘূর্ণন বন্ধ হওয়ার পর। তো এই জি এর ভ্যালুর জন্য একটা সার্টেন এমভরের বস্তুর জন্য আমাদের W1, আর এই জি এর ভ্যালুর জন্য কত এমভরের বস্তুর জন্য W2। এটা রেশিও করলে কত? 0.99 আসতেছে, অলমোস্ট 1 আসতেছে না, তো বলা যাবে না যে সেম হবে, ঠিক আছে? তো এই হইল আর কি আমাদের কি বলতো যেই ইয়াটা কি জন্য বলে যে ঘূর্ণন বন্ধ হলে কি আমাদের ওজনের কিরূপ পরিবর্তন হবে, নিরক্ষীয় রেখা অবস্থায় কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে? সো আশা করি মোটামুটি সবই ঠিক আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি আমাদের বলতো আরেকটা সৃজনশীল আছে। এই সৃজনশীলে কি আছে? চিত্রে একটি কাল্পনিক গ্রহ দেখানো হয়েছে যার ভর হচ্ছে 12 × 10⁻24 কিলোগ্রাম এবং ব্যাসার্ধ কত এত, উহার কেন্দ্র ও এবং বি কি উহার পৃষ্ঠে কোনো বিন্দু এবং সি হচ্ছে দুইটি বিন্দু যাদের দূরত্ব অবস্থান কি আচ্ছা ঠিক আছে, মানে ও থেকে এ ডিস্টেন্স, এ থেকে বি এর ডিস্টেন্স, বি থেকে সি এর ডিস্টেন্স কি বলতো সেম, এমন ডিস্টেন্সে অবস্থিত। বেসিক্যালি বুঝাইছি যে ও এ বি আর বিসি কি বলতো সেম ডিস্টেন্সে কি আমাদের অবস্থিত, ঠিক আছে? উদ্দীপক বুঝছো? কাল্পনিক গ্রহ দেওয়া আছে আর কয়েকটা বিন্দু দেওয়া আছে এবং গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে। এখন কি বলছে আমাদের? উল্লিখিত গ্রহটির পৃষ্ঠে মুক্তিবেগ হিসাব করো। বা খুবই ইজি, ঠিক আছে? মুক্তিবেগ কতবার পড়াইছি মুক্তিবেগের জিনিসটা বলো? মুক্তিবেগের ফর্মুলা কি ছিল? ভিই ইকুয়াল টু রুট ওভার কি 2gm/r। তা বসাও, রুট ওভার কত 2, জি এর হলো জানো, যা আছে বসাই দিবা। এম কত? এম বসে কত 12 × 10⁻24, আর নিচে কত 8 × 10⁻6। একদম চালু, কই ক্যালকুলেটরটা কোথায়? এই তো। আচ্ছা, চালু করে যদি বসাই দিই 2 জি ইন্টু কত 12 × 10⁻24, আর নিচে কত 8 × 10⁻6। কত আসে মুক্তিবেগ আসে হচ্ছে 14.15 ইন্টু 10⁻³ মিটার/সেকেন্ড। কিলোমিটার/সেকেন্ডে নিলে কত আসবে? কিলোমিটার/সেকেন্ড। এই দেখো মুক্তিবেগ থেকে একটা আসবেই, এটা একদম মনে করো যে ফিক্স, ঠিক আছে? সো মুক্তিবেগটা ভালো মতো পড়ে যাবা। সো এটা কি বুঝছো কিনা? এটা অ্যান্সারটা কি আসবে? আচ্ছা, পরবর্তীতে পরের কোশ্চেনটা পড়ি আমরা। কি বলেছে পরের কোশ্চেনে? এ ও সি বিন্দুর মধ্যে কোনটিতে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে, ঠিক আছে? এইটা কি ঘটা করে করাইতে হবে? তো করাই, আসো। এ আর সি এর মধ্যে কোনটাতে বেশি হবে? আচ্ছা, সো এ আর সি এর মধ্যে কোনটাতে বেশি হবে? তো আমি বলছিলাম একটা জিনিস তোমাদেরকে, এ ও বি, তাই না? এমন দূর অবস্থিত যে এ বি ইকুয়াল টু বিসি হয়, এ ও ইকুয়াল টু এ বি। আচ্ছা, দেখো এখানে তোমার এ ও আর এ বি যদি যোগ করো তাহলে কি হবে? রেডিয়াস চলে আসে না, তাই না? দুটো ইকুয়াল। তাহলে এখানে দেখো যে কী কাজ করা লাগবে। সি বিন্দু কি? সি বিন্দু হচ্ছে গ্রহের পৃষ্ঠ থেকে উপরের দিকে। সি বিন্দুটা কোন দিকে? গ্রহের পৃষ্ঠ থেকে উপরের দিকে। তো সি বিন্দু যেহেতু গ্রহের পৃষ্ঠ থেকে উপরের দিকে, আমাদের সি বিন্দুর জন্য কোন ফর্মুলা ইউজ করা লাগবে? বলেন। সি বিন্দুতে আপনার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সি, সেটা কি হবে? আপনার বি বিন্দুতে যে গ্র্যাভিটি গ্রাউন্ডে ইন্টু আর প্লাস r+h²। মনে আছে? নির্দিষ্ট উচ্চতার জন্য ওটা। তো এখানে যেহেতু বি হচ্ছে পৃষ্ঠ, তো জি নোটার জায়গায় জি বি বসছে, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ বসবে, যেটা হচ্ছে ওবি, তাই না? আচ্ছা, আর এই যে এ বিন্দু যেটা, সেখানে কোনটা বসবে? ওই যে আপনার জি এই যে ডিপে কি ছিল? মাটির নিচে যখন আসতো তখন কি ছিল? ওই যে একটা জি নট হইতো, তাই না? যেটাকে আমরা জিবি বলবো 1 - h/r। এইচ কি ছিল? কতটুকু আপনি গর্ত করে নিচে গেছেন, আর কি ছিল? সেই গ্রহটার ব্যাসার্ধ, নাকি? আচ্ছা, তাহলে এখন এইটা হচ্ছে আমরা এখানে সলভ করব, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে আর বাকিগুলোর মধ্যে রিলেশন ফাইন্ড আউট করা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে গ্রহ যে ব্যাসার্ধ আর, সেটা কত? সেটা হচ্ছে ওবি। আচ্ছা, ওবিটা কি? ওএ প্লাস এবি না? আবার ওএ আর এবি ইকুয়াল, তার মানে আর ইকুয়াল টু বলা যাবে 2 × এবি। মানে এটাও তো এবি এর সমান, তাহলে এটাও এবি, 2ab। তার মানে এবিটা কি হবে? r/2। সেমভাবে
যেহেতু কি এ বিটা আর ডিভাইড বাই টু, তাহলে বিসিটাও আর ডিভাইড বাই টু হবে, তাই না? বিসিটা আর ডিভাইড যেহেতু সেম 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 যেহেতু ডিস্টেন্স, তাহলে আমি কি এতটুকু কন্ডিশনকে আমি বলতো এখন জানছি যে এই যে এই কন্ডিশন দুইটা মানে খুবই ইম্পর্টেন্ট, যে এই কন্ডিশনগুলো বের করতে পারা। এইটা যদি জানো বাকিটা একদম কি দুধ ভাত, ওই সেরির সময় দুধ ভাত খাও না, ওই দুধ ভাত একদম। ঠিক আছে, কীভাবে করে এটা? এটা এইভাবে করবা যে তোমার এ বিন্দুতে হচ্ছে আমরা আগে বের বের করি। ঠিক আছে, তো জি অফ এ, জি অফ এ, তো জি অফ এ যখন বের করবা তুমি কি নিবা? জি অফ বি, কারণ সে পৃষ্ঠে 1 মাইনাস এইচ, এর জন্য এইচ কত, কতটুকু মানে গর্ত করে আসছো, বি থেকে এতে আসছো, তাহলে কি এবি, এবি, তাহলে এটা কত হবে আমাদের? এবি, এবি বাই হচ্ছে আর, আরটা এখানে রইল, তাই না? আচ্ছা, জিবি। আচ্ছা দেখো তো যে এখানে এবিটা কি আর বাই টু না? এবিটা হচ্ছে আর বাই টু, তার মানে হচ্ছে এখানে আর ইকুয়াল টু তোমার টু এবি, তাহলে এখান থেকে 1 মাইনাস হাফ। কারণ কি এখানে যদি এই আর যে আছে, এই যে আর, এই আর এর জায়গায় যদি আপনি টু এবি বসান, ঠিক আছে, এই আর এর জায়গায় যদি কি বসান, টু এবি বসান, তাহলে কাটাকাটি গিয়ে হাফ থাকে। তার মানে এটা আলটিমেটলি কি থাকে? জিবি হচ্ছে জিবি এর অর্ধেক, তার মানে জিবি বাই টু। এটা কার জন্য? এর জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এই বিন্দুতে যে অভিকর্ষ ত্বরণটা হবে সেটা আমাদের কি হবে? জিবি বাই টু, মানে ভূপৃষ্ঠের অর্ধেক হবে। পরবর্তীতে পরবর্তীতে আমরা কোথার জন্য বের বের করবো? এখানে সি এর জন্য বের করব। সি এর জন্য জিসি, সেটা আমাদের কি? জিবি আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, জিবি থাকুক, তাই না? আর আর কত এখানে? আর আর এর মতো থাকুক, আর আবার আর আর এর মতো থাকুক। এইচ, বিসি উঠছো, বিসি কি আর বাই টু না? আর বাই টু বসাও, চালাও এখন ক্যালকুলেশন ধুমধারাক্কা। ঠিক আছে, ক্যালকুলেশন পারতে হবে, ইন্টারের পরও ক্যালকুলেশন পারতে হবে। নিচে এক আর হাফ কত? 3/2, তাহলে উপরেও আর আছে নিচেও আর আছে, কাটা চলে যাবে, এই আর আর কাটা, তাহলে নিচে 3/2 উল্টাই গেলে 2/3। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত আসে? জিসি ইকুয়াল টু 4/9 জিবি। এখন হচ্ছে কম্পারিজনের পালা। কিসের পালা এখন? কম্পারিজনের পালা। কম্পারিজন কিভাবে করবা? জি এ জি সি রেশিও লাগাও। জি এ কত? 4/9 কি জিবি, আর জিসি কত? জিসি হচ্ছে হাফ অফ কি জিবি, জিবি জিবি কাটা, তারপর 4/9 ইন্টু কত? 2, 8/9। তাহলে কি জি আর জি এর রেশিও কত? 8/9। তাহলে কোনটা বেশি হবে? এখান থেকে তুমি 8/9 যদি দশমিকে নাও, দশমিকে যদি নাও কত আসে বলো তো? 0.89। মানে এখান থেকে আমরা এই একটা শর্তে পৌঁছাতে পারতেছি যে তোমার জি অফ এ ইকুয়াল টু 0.89, এটা জি অফ সি। তার মানে কি একের থেকে ছোট না? তাহলে কে এখানে বড় হবে? বড় হবে কি আমাদের বলো তো? জি অফ সিটা বড়। তাহলে কি এই বেচারা কি বিগ, বড়, তাই না? বুঝছো কি না? এই ব্যাটা কেন বড় এটা তো বুঝছো। নিচে তোমার যে হর যদি বড় না হয় তার তো এক থেকে ছোট বলে আসবে না, রাইট? এই জন্য হচ্ছে আমরা এটা এভাবে করছি। ঠিক আছে, পারবেন? পারা উচিত। পরবর্তী কোশ্চেনে আসেন, ইজি ম্যাথ ছিল। বিসমিল্লাহ। পরবর্তী কোশ্চেন, চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো। ধরা যাক চাঁদের কেন্দ্র হতে এত উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে, চাঁদের পরিধি দেওয়া আছে, পরিধি কিন্তু ব্যাসার্ধের ডাবল। দ্যাট মিনস এখানে 2r দেওয়া, 2r দেওয়া। কি বলছে? কৃত্রিম উপগ্রহটি রৈখিক বেগের মান নির্ণয় করা। একদম কমন কোশ্চেন, তাই না? কিভাবে করে? কমন কোশ্চেনটা সলভ কিভাবে করে? কৃত্রিম উপগ্রহটিকে কি করছে আমরা? মানে বেগের মান নির্ণয় করবা। কৃত্রিম উপগ্রহের বেগের মান কত? ভি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইড বাই কি আর প্লাস এইচ। তাহলে জি এর ভ্যালু বসাও। ঠিক আছে, যা আছে তা তো তুমি জানো, জি এর ভ্যালু। ম্যাথস কি বলছে? চাঁদকে সুষম গোলক বিবেচনা করে এত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগের মান বলে তো নাই রে, বলে নাই। চাঁদকে বিবেচনা ধরা চাঁদের কেন্দ্র হতে এত উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে, চাঁদের পরিধি দেওয়া আছে, কৃত্রিম রৈখিক বেগের মান নির্ণয় করো। চাঁদের ইয়া বলতে হবে,
ঠিক আছে, চাঁদের ম্যাচ বলা লাগবে, হয়তো এটা আমাদের ওই আগে দেওয়া ছিল তাই না? তো চাঁদের ম্যাচটা হচ্ছে এখান দিয়ে ধরো কিছু একটা তুমি ধরে ধরে নিবা আর কি, ঠিক আছে? আপাতত ধরে নাও এটা ওই আমরা আগে যে বের করছিলাম আর কি, ওখানে তোমার দেওয়া ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কী করবো বলো তো, সেই চাঁদের মাসটা হচ্ছে বসাবো, আর আর প্লাস এইচ, তাই না? তো এখানে আর কত হবে, এটার হাফ, দ্যাট মিনস তোমার এই রেডিয়াসের যে ডায়ামিটারটা আছে সেটা তুমি হাফ করবা, ঠিক আছে? হাফ করবা। আর এই যে এটা আছে এইচ কত বলো তোমার, 2 × 10⁶, ঠিক আছে? এইটা, সো এইটা করলে মোটামুটি আমাদের যেই অ্যান্সারটা আসবে, ঠিক আছে, এটা অনেকবার করানো হয়েছে এই টাইপটা, যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটিকে বলতে আমাদের কৃত্রিম উপগ্রহের কি বেগের মান, ঠিক আছে? তো কোশ্চেনে এখানে হচ্ছে আমাদের চাঁদের যেই মাসটা সেটা বলা থাকতে হবে, হ্যাঁ, এখানে নাই এটা থাকবে কোশ্চেনে, ঠিক আছে? চাঁদের ম্যাচটা বলা থাকবে। আচ্ছা, তো এইভাবে করে আমরা ভেলোসিটিটা বের করতে পারবো। তারপর কি আছে, কৃত্রিম উপগ্রহটিকে যদি এত বেগে চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো, এটাও করাইছি, ঠিক আছে? এটা কি করবা তুমি, যে এই যে ইয়াটা পাইলা যে মুক্তিবেগটা বের করবা চাঁদের জন্য, ঠিক আছে? আচ্ছা, কৃত্রিম উপগ্রহ যে এত বেগে চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয়, দেখো এখান থেকে তোমার প্রথম স্টেপটা হচ্ছে মুক্তিবেগটা বের করা। মুক্তিবেগটা বের করার পর 2 নাম্বার তুমি কি যেই বেগটা এখানে বলছে এই বেগটা নিবা, বেগটা নিয়ে যে কতক্ষণ আগে একটা একটা মানে চার্টের কথা বলছি না, যে তোমার কখন হচ্ছে চাঁদের মতো বৃত্তাকার যে উপগ্রহে পরিণত হবে, আবার কখন হচ্ছে কি অধিবৃত্তাকার পথে যাবে, কখন কি উপবৃত্তাকার পথে যাবে, ইসাক্সের বইয়ে পাবা। তো কম্পেয়ার করে যে বলবা যে চূড়ান্ত পরিণতিটা কি হবে, ওই সেম টাইপটা কি আবার এখানে রিপিট হয়েছে, ঠিক আছে? সো এইটা করে ফেলবা।